আনোয়ার কি মনোরঞ্জন হতে পারবে? পারবে না। সুব্রত বলছে পারবে না। আমি তোমায় বলছি ওই ক্লাসে তো প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, সুদীপ চ্যাটার্জি, এই লেভেলের প্লেয়ার, এরা এই প্রাচুর্য পেলে ফুল ফুটিয়ে দিত। সুব্রত ভট্টাচার্য তো ফিক্সড জায়গা। ওনার ডেডিকেশন দেখে আমি কোনোদিন ওনাকে প্র্যাকটিস কামাই করতে দিই। তাদের দেখে তো শিখেছি আমরা। আজকে বলছি টুটু বোস আমাকে রাত্রিবেলা ডেকে নিয়ে গিয়ে 1 লাখ টাকা দিয়েছিল। পিএসবি আইন্ডহোভেন আমাদের সঙ্গে খেলা, পিএসবি আইন্ডহোভেনের খেলা। ওদের কোচ হলো স্যার ববি রবসন। বাপরে বাপ, ববি রবসন মানে নিউক্যাসল লেজেন্ড। বলছে গোলকিপার থেকে আপ পর্যন্ত সব ওয়ার্ল্ড কাপ। কিষানও যেমন একটা প্রেডিকশন খুব ভালো করতো যে আজকে ম্যাচ জিততে পারবো। ও ম্যাচের আগে বলে দিত। হ্যাঁ, আর ভগবান দত্ত তো কিছু ছিল। আমি আর সুদীপ ব্যাঙ্গালোর ক্যাম্পে, ইন্ডিয়া ক্যাম্পে, এই মনাদা জামা কাপড়ে আমার সুদীপের বাস করছি, পাল্টি বোধ আবার কেচে শুকর দিয়ে দিতাম। এইটাই তো ফিলিংস। এই ফিলিংসটা আমরাও তো ইন্ডিয়া খেলছি। আমি মোহনবাগান ক্লাবে পলিটিক্সে, কারণ আজকে কিন্তু মোহনবাগান ক্লাবে আমার কম অবদান নেই, কারণ আমি ক্যাপ্টেনশিপ করিনি, কিন্তু আমি জার্সি পরে কারোর চেয়ে কম খেলি। আমার প্রতি অন্যায় তো হয়েছে, কিন্তু সেটা আমি এখন বলবো না, মানে বলা ঠিক হবে না। এটা কোনো একটা জায়গায় গিয়ে কি আপনার কোথাও গিয়ে একটা দুঃখ লাগে? দুঃখ তো লাগে, কিন্তু সবকিছু তো বলা যায় না। থ্যাংক ইউ সো মাচ অলোক দা, আপনি টাইম দিয়েছেন আমাদেরকে আপনার বিজি শিডিউল থেকে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে আমাদের এখানে এসে? দেখো, আমি চট করে তো ইন্টারভিউ বাড়িতেই আসে, চট করে আমার মনে হয়েছে তোমাদের কথাবার্তা দেখে খুব ভালো লেগেছে, যার জন্য আমি তোমার এখানে টাইম দিয়েছি। এসে দেখলাম যে না, তুমি তো আমার ছেলেরই মতো, ছেলেরই বয়সী। দেখো, অ্যাকচুয়ালি আমরা তো তোমাদের জন্যই তৈরি হয়েছি না, এই মিডিয়ার মাধ্যমে। আমাদের তাহলে লোকে চিনতো না, সুতরাং কাউকেই অ্যাভয়েড করা উচিত না, যতটুকু পারি করি, কিন্তু সবসময় আমি সব জায়গায় যাই না। আপনার ফুটবল জীবনের শুরু নিয়ে যদি কোনো কথা বলেন আমাদেরকে। আমার ফুটবল জীবন তো, আমি তো দেখো, আগে তো 24 পরগনায় তো একটা ইন্ডিয়া টিম হয়ে যেত। সেই আমার পাশের পাড়ায় থাকতো অশোকলাল ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত মিত্র, সোমনাথ ব্যানার্জি, যুগের প্রতীক তুমি জানো ক্লাব, তরুণ সংঘ, এটা খুব ভালো। আমরা অনুশীলনী, আমরা ইছাপুরে বাড়ি। তা আমার খেলোয়াড়ি, আমি একটু লাজুক টাইপের ছিলাম, মানে খেলতে আমি ক্রিকেটটাও খুব ভালো খেলতাম। আচ্ছা, খুবই ভালো খেলতাম, কিন্তু তখন তো সেই সুযোগ আমাদের ছিল না, কলকাতায় এসে প্র্যাকটিস করব সেই সুযোগ ছিল না। কিন্তু ক্রিকেটটা ভালো খেলতাম, ফুটবল তো ভালো খেলতাম। ক্লাস 8-এ যখন পড়ি, তখন আমি নির্ভীক সংঘ ক্লাব, আমাদের ওখানে ক্লাব আছে অনুশীলনী, আর আমাদের ক্লাব হলো নির্ভীক সংঘ। নির্ভীক সংঘের প্লেয়াররাই অনুশীলনীতে খেলে। সেইখানে তোমার আমাদের কোচ ছিল যারা 1st ডিভিশন খেলেছে, কানু শীল, কেশব দাস, এরা ইস্টার্ন রেলে খেলতো, এরাই সব আমাকে নিয়ে এসছে। তারপরে আমি প্রথমে খেলতাম আগোয়ান অনুশীলনী। আচ্ছা, আমি একজনের কথা না বললে, যে আমিও তো এখন বার্ধক্যে দ্বারপ্রাপ্তে উপনীত হয়েছি, যেহেতু আমি 65+ হয়ে গেছি। তা সুজিত মুখার্জি বলে এক ভদ্রলোক, আমি আগোয়ান অনুশীলনীতে খেলতাম আটপুর সামনে করে ডিস্ট্রিক্ট। তা আমার মনে হয় ওই ভদ্রলোক যদি আমার জীবনে না আসতো, আমি হয়তো অলোক মুখার্জি হতে পারতাম। উনি যে আমাকে হেল্প করেছে, আর এত ভালো, উনি মারাও গেলেন, আমি ঠিক ওনাকে সেবা করতে পারলাম না। যখন আমি একটা ভালো জায়গায় পৌঁছলাম, তখনই তিনি চলে গেলেন। আমার সেটা একটা আফসোস। আচ্ছা, সেটা একটা আফসোস। এবং ইছাপুরে আমার একটা জেদ ছিল যে সব সামনাগর থেকেই দেখো সুব্রত ভট্টাচার্য, ইছাপুরে ফার্স্ট ব্রেক করেছি আমি। এবং আমি বড় টিমে খেলেছি, এবং 81-এ যখন মোহামেডানে খেললাম, আমাদের 40 জনের মধ্যে আমি ছিলাম ইন্ডিয়া টিমে। আচ্ছা, তখন আমি মোহামেডানে এমন ফুটবল খেললাম, আমার সৌভাগ্য সেদিন, যেদিন মোহনবাগান মোহামেডান প্রথম বড় ম্যাচ, আমাদের টিম তো জানো, গোলে ভাস্কর ছিল, চিন্ময়দা, আমি, মইদুল, রমেনদা, হাফে প্রসূনদা, প্রশান্তদা, সাইডে তোমার বিদেশ মানুষ, সাবির আকবর, দুর্দর্শ টিম। আমরা 14 বছর বাদে লিগ চ্যাম্পিয়ন হলাম, এবং 11 কি 12 ম্যাচের মাথায় আমার মোহনবাগান ম্যাচ ছিল। আমাকে সবাই বললো, এই ম্যাচটা যদি তুমি সুরজিৎ সেনগুপ্তকে আটকাতে পারো, তোমার ভারতবর্ষের জার্সি গায়ে চড়বে। এবং সব বাসাদা ফাসাদা সব এসেছিল, তা অরুণদা ছিল। আমি দেখলাম, আমি পরের খেলার পর যে আমাকে ইন্ডিয়া টিমে কল করলো বোম্বেতে। বোম্বে থেকে আমি দুবাই খেললাম, তারপরে আমাকে পেছন ফিরে তাকাতে হবে, কারণ আমি বেঙ্গল খেলার আগে ইন্ডিয়া খেলে ফেলেছি। বাপরে, এটা জেনারেলি দেখা যায় না কোনো। হ্যাঁ, তারপরে বাবলুদার ক্যাপ্টেনশিপে আমি 81-এ টিচুরে আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হই 81-এ। ওখান থেকে নেহরু কাপে চান্স পাই।
দুর্দান্ত একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে খেলাটা বন্ধ না হলে আমি ওই বছরই বেস্ট প্লেয়ার পেতাম। আমি 82-তে বেস্ট প্লেয়ার আপনার 82-83, যেহেতু 80 সালে খেলা বন্ধ হয়ে গেছিল, 81-তে দেয়নি, আমি 82-83 বেস্ট ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছিল। আর আপনাদের সময় অলোকদা কিন্তু যে ফুটবলের স্ট্যান্ডার্ডটা ছিল সেটা কিন্তু মানে ক্রমশ এখন মানে ডাউনওয়ার্ডস, তো সেইটা নিয়ে যদি কিছু বলেন। দেখো, অ্যাকচুয়ালি আমাদের সময় কলকাতা লিগটাই ছিল পাখির চোখের মতো, কারণ আমরা যে প্লেয়ার বলো, তারা ছোট টিম থেকে অফিসিয়ালরা আমাদের পিক আপ করে নিত। সেই জায়গাটা তখন নেই। এখন তো 3টে মাঠে খেলা হয় না, সে ছোট ম্যাচ খেলি আর বড় ম্যাচ খেলি। বড় মাঠে 3টে মাঠেই খেলা হতো এবং সমস্ত অফিস থেকে সব পালিয়ে এসে খেলা দেখতে আসতো। তোমরা তো তখন জন্মাওনি, হ্যাঁ? তো তখন সেই জন্য খেলাটা যদি কলকাতা মাঠে ফিরে আসতো, আর আমাদের সময় তোমার 22 থেকে 24টা ম্যাচ খেলতো তো কলকাতা লিগে, এবং ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এখন প্রিমিয়ার, তো আবার বিভিন্ন জায়গায় খেলা ছড়িয়ে দেওয়াতে আমার মনে হয় না যে প্লেয়ার নেই। প্লেয়ার আছে, কিন্তু সবাই চোখে পড়ছে না। অফিসিয়ালদের চোখে পড়তে হয়, বা যারা আমরা ধরো যদি কলকাতা মাঠে খেলা হয়, আমরা গিয়ে হয়তো খেলা দেখলাম, অফিসিয়ালদের বললাম এই ছেলেটাকে নিতে পারো, সেই সুযোগটা কিন্তু কলকাতা লিগটা এখান থেকে সরে যাওয়াতে সেই সুযোগটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে আর একটা জিনিস, তোমার নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এইটা এই যে সাপ্লাই লাইন, এই যে তুমি বলছে তরুণ সংঘ, ঠিক। তুমি তাও যে যুগের প্রতি, এইসব ক্লাবের কি নাম ছিল, ও তো ওই যুগের প্রতি ক্লাবে গিয়ে তোমার ভর্তি হতে পারলে তুমি জানবে কলকাতা যে কোনো ফার্স্ট ডিভিশন টিমের চেয়ে বেটার, কারণ সবই গ্যালাক্সি অফ স্টার প্লেয়ার দেয়ার। তো সেখানে এখন সেই ডিস্ট্রিক্ট খেলাটা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এই জায়গাটা কেউ মাথা ঘামাচ্ছে না, কারণ ফুটবল ইজ এ ইউথ গেম। ফুটবল খেলা কিন্তু গায়ক নয় যে 35-এ পর দিয়ে তুমি গান গাইবে, ভালো। ফুটবল খেলাটা ইউথ খেলা। ইউথ ডেভেলপমেন্ট যদি না হয়, আর আমাদের ডিস্ট্রিক্ট থেকে তুমি তোমার বাবারা নিশ্চয়ই জানতে পারবে যে আমরা ওই সাউথ মানে 24 পরগনা থেকে, নর্থ 24 পরগনা ট্রেনে ভর্তি সকালবেলা সব কলকাতা মাঠে খেলতে আসছে। সেই জায়গাটা আর এখন নেই। তো কিছু কিছু জিনিস তো আছে। সবচেয়ে দুঃখ লাগে যে দেখো, আমি তখন 2টো এশিয়ান গেমস খেলেছি। সেই এশিয়ান গেমসে ফার্স্ট 82 এশিয়ান গেমসে 13 জন কলকাতার, সেকেন্ড এশিয়ান গেমসে 11 জন কলকাতার। আর এখন দূরবীন দিয়ে দেখতে হচ্ছে ইন্ডিয়া টিমে শুভাশিস, তাকেও একবার বাদ দিচ্ছে, একবার নিচ্ছে। এই হলো, এটা খুব আমার কাছে দুঃখ লাগে, কারণ আমরা কাদের নিয়ে খেলছি। তুমি একটা ধরনের কাজ, আমি বলছি প্রচুর প্রাচুর্য এসে গেছে ফুটবলে, প্রচুর। সেমনি মাঠ, ওই বুট আমরা পাই না, আমরা নাগরাজে বুট পেতাম। মানে দৃষ্টিনন্দন যে ফুটবল, যে চোখের আনন্দ, সেইটা কিন্তু দিতে পারছে না, যেহেতু কলকাতার সয়েলের প্লেয়ার। তুমি বলো না, ওদিকে আমরা যখন ইস্টবেঙ্গলে, আমি, বলাই, মনোরঞ্জন, তরুণ, এই ডিফেন্ডার, ওইদিকে যখন মোহনবাগান সৈকলা, কৃষ্ণেন্দু রায়, সুব্রত ভট্টাচার্য, অমিত ভদ্র, অচিন্ত বেলেন, এরা সবই তো বাঙালি ছিল। সত্যজিৎ ঘোষ, এরা তো সব বাঙালি ছেলেই ছিল, এত ভালো প্লেয়ার ছিল। সেই জায়গাটা হারিয়ে গেছে, এটা আমার কাছে খুব দুঃখদায়ক। কারণ নিজেও আমি খেলা ছাড়ার পর কোচিং করেছি, দীর্ঘদিন কোচিং করেছি, ইন্ডিয়ার কোচ করেছি, বেঙ্গলের কোচিং করেছি, ক্লাব 3টে ক্লাবেরই আমি কোচিং করেছি। সবচেয়ে বড় অভিভাবক চলে গেছে আমাদের। ধরো যে মোহনবাগানে, ইস্টবেঙ্গলে যখন ছিলাম, ভাস্কর, মনাদা, এরা থাকতো। মামাডানে যখন ছিলাম, মইদুলদা, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, বিদেশ দা, মানস দা, এরা ছিল আমাদের অভিভাবক। যে এদের সামনে আমরা ভয় যেতাম না, কারণ গ্যালারি থেকে তো এদের খেলা দেখেছি, তাদের সঙ্গে পরে যখন খেলছি, এই জিনিসটা যদি তুমি ফিল করতে না পারো, তুমি কি করে বড় হবে? ঠিক। এইটা তো একটা লোককে ধরো তুমি দূর থেকে দেখছো, হঠাৎ তুমি তোমার করিশ্মা দিয়ে তার কাছে পৌঁছে গেলে, তার চেয়ে আনন্দ আর কিছু নেই। ঠিক ঠিক, একদম সত্যি কথা। জানি না am I correct or wrong? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট অলোকদা, একদম সত্যি কথা বলেছেন। এবং আপনি যে একটু আগে বললেন যে যুগের প্রতীকের কথা, আমরা সবাই মতি নন্দীর যে গল্প পড়েছি স্টপার, সেখানে কমল গুহ যে ক্লাবে খেলতো, সেটা ছিল যুগের যাত্রী, সেটা কিন্তু ওই যুগের প্রতীক থেকেই নেওয়া। এবং অদ্ভুতভাবে আপনারা যখন সেই সময় খেলছেন, জেলার ছেলেগুলো যখন খেলছে, আপনি যে বলছেন ট্রেনে ভর্তি করে ছেলেরা আসতো
কলকাতায় প্র্যাকটিস করতে সেই সময়। আরো একটা জিনিস কিন্তু অলোকদা, সেই সময় বাঘা সোম বলুন বা অমল দত্ত বলুন বা কচ্ছুত ব্যানার্জি বলুন, তারা কিন্তু ওইখান থেকেই প্লেয়ার গুলোকে তুলে আনতেন। তো আজকের কি সেরকম আমরা স্কাউট বা সেই লেভেলের কোচ দেখি না? অ্যাকচুয়ালি দেখুন, আমি এখন যদি বলি না, তখন বলবে যে এসব আমি বলতে চাই না, কারণ আমি একটা কথা বললে হয়তো যারা শুনবে তারা, যারা এই বাগাসম কিন্তু আমি যখন স্ট্যান্ডার্ডে ট্রায়াল দিয়ে 152 জন এসেছিল, 2 জনকে নিয়েছি, আচ্ছা আমি এবং অলোক পাত্র। অলোক, ওর বাবা রেলে খেলতো, চরণপাত। আচ্ছা আমরা দুজনে জায়গা পেলাম এবং বাগাসম তখন মাঠে আসতো, কাইজার স্ট্রিটে প্র্যাকটিস হতো, তো আসতো বাগাসম। আমাকে দেখেই বলেছিল এই ছেলেটা ইন্ডিয়া খেলবে, কারণ আমি তখন 11 ক্লাস পড়ছি, বাপরে, মানে 11 ক্লাস পড়ছি, এবং আমি রেলে খেললাম। তারপরে অল ইন্ডিয়া রেল খেলা হলো, তাতেও সন্তোষ ট্রফিতে চান্স পেলাম। আমাদের কোচ ছিল বলরাম, 78, কাশ্মীর ন্যাশনাল। এবং বাগাদা এসে বললো 3টে ম্যাচ স্ট্যান্ডেল, 2টো হেরেছে, 1টা ড্র। বলে এই ছেলেটাই খেলা। তখন বললো বড় বাচ্চা ছেলে, বললো ফুটবল তো বাচ্চারই খেলা, যদি খেলাও। খেলানোর পর আমি দারুণ খেললাম। খেলার পর বললো আমি তোরে কি কইছি, বাংলার কথা বলি, বলে ওরে আটকাতে পারবি না, ও খেলে দেবে ওরে। তারপর থেকে স্ট্যান্ডেলে আমি আর বসিনি, ওই যে জার্সি পরেছি। এই যে চোখ ছিল, ধরুন আমি জর্জে খেলছি এগেন্স্ট সুরজিৎ, আপনার খোকনদা আছে না, সার্কাল স্পোর্ট, এদের কমটন্ডার ক্লাব আর কমটন্ডার ক্লাব। তা উনি তো আমার চিনতেন না। তা আমার খেলার পর উনি আমার টেন্টে এসেছে, খেলাটা দেখে অদ্দুরদাকে বলেছে এই ছেলেটা কে, ডাকো তো। আমি বাথরুমে গেছিলাম, তবে এসে তা বলবো আজকে গিয়ে বলবো শ্যামলকে, বলবো তোমাকে ধাক্কা মারার লোক এসে গেল। তখন আমি জর্জে খেলছি। কি বিশাল কমপ্লিমেন্ট এটা। হ্যাঁ, তারপরে মোহামেডান খেলার পর যখন আমি 10তে ইন্ডিয়া খেলে এসেছি, উনি এসেছি বলে কি বলেছিলাম, সত্যি তাই। কারণ শ্যামলদার খেলা তো আমি খুব ভালোবাসতাম, আমি রেসপেক্ট করি। কাউকে রেসপেক্ট করলে তুমি নিজে ছোট হয়ে যাবে, এটা আমার নেচার। লোকে ভাবে এটা আমার কোনো আমার নেচার। কাউকে আমি, আমার পাশে যারা খেলেছি, কারণ আমি প্রথম যখন মনমান সই করি সত্যজিৎ জর্জ থেকে এলো, হ্যাঁ ঠিক, ওরা বলতে পারবে না যে আমি কোনোদিন, তখন আমি স্টার হয়ে গেছি। ঠিক, তা আমি কখনোই এই জিনিস করি না যে আমি যদি অন্যের জিনিস ঢেকে না দিতে পারি তাহলে আমি কিসের বড় প্লেয়ার। সেটাই। এবং ভট্টাচার্যদা আউটস্ট্যান্ডিং সেন্স, আউটস্ট্যান্ডিং তোমার ডেডিকেশন, মনাদা, ভট্টাচার্যদা, ভাস্করদা, এদের দেখে তো আমরা শিখেছি যে ডেডিকেশন কি। সত্যি কথা বলছি, এই লেভেলের যত ফরেনার আপনি একটা দেখান, যতই আনোয়ার কি মনোরঞ্জন হতে পারবে? পারবে না। সুব্রত বলছে পারবে না। আমি তোমায় বলছি ওই ক্লাসের প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, সুদীপ চ্যাটার্জি, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, এই লেভেলের প্লেয়ার, এরা এই প্রাচুর্য পেলে ফুল ফুটিয়ে দিত, তখনই দিত। তখন তো আরো ভালো ভালো প্লেয়ার ছিল, যে বিভিন্ন দেশে বা ভালো ভালো প্লেয়ার ছিল। ইন্ডিয়া টিমে চান্স পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। এও দেখেছি ইন্ডিয়া টিমে খেলছে, কলকাতায় এসে সন্তোষ ট্রফিতে জায়গা পাচ্ছি না। এটা তোমার বাবারা বলতে পারে নিশ্চয়ই, আমি তো তাদের কাছ থেকে গল্পটা শুনেছি। এবং আমরা প্রথম, আমি সন্তোষ ট্রফি যখন খেলতে গেছি, ভট্টাচার্যদা ক্যাপ্টেন ছিল ত্রিচুরে, আমাকে প্রথম ম্যাচ আমি খেলিনি। আচ্ছা, আমি কলকাতা লিগে ইন্ডিয়া খেলে এসেছি, খেলিনি। তারপর সেকেন্ড ম্যাচ থেকে যে আমি খেললাম, আর আমি বসিনি, এবং সোজা নেহরু কাপে চান্স পেলাম, 82 নেহরু কাপ যেটা হয়েছে কলকাতায়। সুতরাং অনেক অনেক লড়াই করতে হয়েছে, কারণ আমাকে যা কিছু পেতে হয়েছে আমাকে কেউ সাপোর্ট দেয়নি। আমার বাবা এনে রেলে এনেছি, বাবা যেহেতু রেলে চাকরি করতে, ট্রায়াল দিয়েছে, আমি সেখান থেকে চান্স পেয়েছি। ট্রায়ালে আমি 2টো গোল করে দিয়েছি। বাপরে বাপ, গোল করেছি। হয়তো বলবেন আমি আমার কাসুন্দি ঘাটতে চাই না, একদমই না। আর এইটুকু বলতে পারি যে আমার সঙ্গে যাদের সঙ্গে খেলেছি, যাদের পাশে খেলেছি, তারা বলতে পারবে। আমি নিজের ব্যাপারে আমি বলতে চাই না যে আমি মাঠে কোনোদিন চুপচাপই থাকতাম, খেলা তো চুপচাপ, এখনো তাই থাকবে। আমি একটু আড়ালে থাকতে ভালোবাসি। হ্যাঁ, আপনি বরাবরই প্রচার বিমুখ, আমি যেটুকুনি শুনেছি। আমাদের মানে আপনি যেটা বললেন বাবাদের থেকে শুনবে তুমি, এক্স্যাক্টলি আপনাদের গল্প কিন্তু বাবা কাকাদের মুখেতেই শোনা। এবং আজকালকার যে জেনারেশন যারা জানে না আপনাদের ব্যাপার, তাদেরকে জানানোর জন্যই এই অনুষ্ঠান। আমাকে তো জীবন দিয়ে বাজি ধরতে হয়েছে, কারণ আমি কাকে রিপ্লেস করছি? শ্যামল ব্যানার্জি। যে লোককে ভোলাতে গেলে আমাকে তো আরো ভালো ফুটবল খেলে ভোলাতে হবে। অ্যাবসলিউটলি, তাকে তোমার ভোলাতে গেলে তো করতে, সেই জায়গায় আমি রিপ্লেস করছি। এবং
আমার বাড়ির অবস্থা তো খুব ভালো ছিল না। সেইখানে আমি জানতাম যে আমি যদি এখান থেকে না শিফট করি আমার ফ্যামিলি, আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশন আমি আমার ফ্যামিলিকে বাঁচাতে পেরেছি। এই ফুটবল আমার মা, আমার দ্বিতীয় মা হলো ফুটবল। এবং এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে মেশে বন্ধু, আমি অ্যাকচুয়ালি ইনডিসিপ্লিন লাইফ লিড করি না, আর একটাও ফালতু কথা আমি বলতেও চাই না। আমি কারোর সঙ্গে যে আমাকে বলে এই টিম করো, আমি এইসব টিম ফিম করতে, আমি যাদের পাশেই খেলেছি, ধরো ইস্টবেঙ্গলে যখন খেলেছি বলাই মুখার্জি পাটা ভেঙে গেছে, ভালো দারুণ প্লেয়ার ছিল, তরুণ দে, মনোরঞ্জন ভট্টাচার্য, আমি খেলতাম ওইখানে। মনমান যখন সই করলাম কৃষ্ণেন্দুর ক্যাপ্টেনশিপে, কৃষ্ণেন্দু, আমি, কখনো অচিন্ত বেলেল, কখনো অমিত ভদ্র, সুব্রত ভট্টাচার্য, তো ফিক্সড জায়গা। এবং ওনার ডেডিকেশন দেখে আমি কোনোদিন ওনাকে প্র্যাকটিস কামাই করতে দেখি, সেই ঝড় বৃষ্টি তাদের দেখে তো শিখেছি আমরা। এবং একটা আমার তাতে জেদ ছিল যে এই জায়গাটা আমি, এবং ধরেও রেখেছি। এবং আমার সবচেয়ে আনন্দ, আমার টিমে আমি 94-এ যখন বেস্ট প্লেয়ার পেয়েছি অ্যাট দ্য এজ অফ 35, আমি লাস্ট বছর আমাকে অফিস খেলতে দিল না, আমার টিমে বিজয়ন, আনচারি, চিবুজা, কৃষ্ণপাত, ওই টিমে বাইচুন, কিষানু, এরা সব রয়েছে, আমি বেস্ট প্লেয়ার পেয়েছি। আমার জেদ আপনি বলুন, আমি বেস্ট প্লেয়ার পেয়েছি। শঙ্কর ব্যানার্জি, প্রদীপ দা আমাদের করছিল। এবং টুটু বোস, আজকে বলছি, টুটু বোস আমাকে রাত্রিবেলা ডেকে নিয়ে গিয়ে 1 লাখ টাকা দিয়েছিল পেমেন্টে বাড়িতে, আমার ওয়াইফকে ঘড়ি, আমাকে ঘড়ি, তারপর তো প্রচুর টাকার মালা, তারপর মদন দা বলে এক ভদ্রলোক, সোনা সে আংটি, প্রচুর জিনিস পেয়েছিলাম লাস্ট বছর। তারপর তো আমাকে অফিস খেলতে দিল না, যেহেতু অ্যাপিলেশন দিল, তাহলে নিশ্চয়ই আমি আরো 1 বছর খেলতে পারতাম। যে লোকটা 94-এ বেস্ট প্লেয়ার পাচ্ছে, সে নিশ্চয়ই 95-এ টিম পাবে না, এটা হতে পারে। একদম একদমই তাই। তা সেইখান থেকে সেখানেও দেখুন আমি চলে আসা, আমার আফসোস কি, আমি এফসিআই আসার পর 97-এ একটা টিম করেছিল আনন্দবাজার, তাতেও আমি 1 নম্বরে ছিলাম। এবং আমার যত প্লেয়ার এসছে আমি সব ম্যাচ খেলেছি এফসিআই। তখন আপনার বয়স কত? তখন ধরুন 38, 39 হয়ে গেছে। তখনও আপনি ওই টিমটায় চান্স পাচ্ছেন, মানে হ্যাঁ, এটা ব্যাপার। এটা আমার কাছে কাটিং আছে, মিথ্যে কথা তো না, অবশ্যই, কেন আমার এটা, আমি থ্যাঙ্কস টু মাই এল্ডার সান যে ও এগুলো সব কালেক্ট করেছে। আমার ছোট ছেলে আবার এই ইয়েতেই নেই, পিকচারেই নেই, কিন্তু ফুটবল খুব ভালোবাসে, জ্ঞানও আছে প্রচুর ফুটবল নিয়ে। কিন্তু ওর বড় ছেলে আবার বাড়ি গেলে তুমি দেখতে পেতে, বাড়ি গেলে না, যে কি সুন্দর ও সাজিয়েছে, যেটা আমি কোনোদিনই করিনি। কারণ আমি প্রচুর 81 সাল থেকে 94 পর্যন্ত খেলেছি, অনেক ইয়ে, একদম অনেক অনেক। 93 তো আমি বেঙ্গল খেলেছি, হিউজ লম্বা ক্যারিয়ার আপনার। তো সুতরাং আমি যাদের সঙ্গে খেলেছি আমি তাদের রেসপেক্ট করি, এরা আমাদের গাইড করেছে। কেউ যদি বলে আমি কারোর হেল্প পাইনি, মোহামেডান থাকতে সে মইদুলদা বলো, প্রশান্ত, প্রসূনদা, এরা কি গাইড করেছে তুই জানো না। তো এইখানে অলোকদা যে বিদেশ মানুষ, বিদেশ দা তো আমায় খুবই ভালোবাসে, বিদেশ দা বাদিকে খেলতো, আমিও বাদিকে খেলতাম, আর ওই স্পিড। তো অলোকদা যে পরবর্তী যে প্রশ্নটা চলে আসবো সেটা হচ্ছে ওই মোহামেডানে যেখান থেকে আপনার উত্থান, তখন সত্তার সাহেব কোচ, তো সেই টিমটাতে স্টার্টেড টিম আপনি বলছেন, ওই টিমটাতে জায়গা পাওয়া কতটা কষ্টকর ছিল, এবং আপনি শুধু জায়গাই পাননি, আপনি ওখানে মানে মানে টপ পারফর্মার ছিলেন ওই টিমে। অ্যাকচুয়ালি গৌরাঙ্গ ব্যানার্জি ছিল। আচ্ছা, এবার আমি তোমার ফেডারেশন কাপ সেই ফাইনাল পর্যন্ত খেললাম, তারপরে উমর যাওয়ার পর আমাকে ফাইনালে বসিয়ে দিল। সুরজিৎ দা মোহনবাগানের কাছে 2 গোলে হেরে গেল মোহামেডান। কলকাতায় এসে ঐক্য ম্যাচ ছিল, ও মনে হয় পায়ে লাগানা কি বসে গেছে, হাফ টাইমে আমাকে নামালো, আর আমাকে বসাতে পারেনি, আর গৌরাঙ্গ জার্সি পাইনি, আর আমাকে বসাতে পারেনি। আমার মনে আছে আমি 9 জনকে টেনে নিয়ে চলে গেছিলাম, এবং গোলে শট মেরেছিলাম, গোলকিপারের গায়ে লেগে ফিরে আকবরদা গোল করে দিয়েছিল। হ্যাঁ, তা আমি জানতাম যে এটা এমন একটা কম্পিটিশনের জায়গা। এখন তো কম্পিটিশন নেই, এখন তো কলকাতা বাঙালি ছেলেই নেই, কম্পিটিশনটাই তো চলে গেছে। তা আমি জানতাম যে আমাকে জায়গা পেতে গেলে সুযোগ একবারই আসে, বারবার। তারপরে ধরুন আমার এই অরুণ ঘোষ, প্রদীপ ব্যানার্জি, অমলদা, আমি মানে ওনার ক্রিয়েশন আমার খুব ভালো লাগতো, যেটা উনি রিস্ক নিত খুব। তারপরে সিনাদা, অরুণ সিনহা আমাকে দারুণ ভালোবাসত। উনি যদি বেঁচে থাকতো তাহলে বলতো যে অলোককে কি প্রেফার করতো। অরুণ ঘোষ আজ কথা বলতে পারে না,
কিন্তু আমায় বলেছিল যে বাদিকে অলোক খেলবে অরুণ ঘোষ, ডান দিকে যে ইচ্ছা খেলতে পারে। আচ্ছা, মানে আপনি অপরিহার্য ছিলেন। না, অপরিহার্য কিনা, ওনার অরুণ ঘোষ বলা মানে, অরুণ ঘোষ, চুনী গোস্বামী, পিকে ব্যানার্জি, অমল বলা মানে জানবেন একটা অথেন্টিক কথা। একদম। কারণ Certified হয়ে গেল। অরুণ ঘোষ হলো আমার বাবারা বলে ভারতবর্ষের সর্বকালের সেরা ডিফেন্ডার ছিল, নো ডাউট অ্যাবাউট এ, জার্নেল অরুণ ঘোষ। তা সেই লোকটার থেকে পাওয়া মানে আজকে কথা বলতে পারে না, আজকে অরুণদাকে তো কেউ ভুলতে পারবে না। এবং আমাদের দুটো এশিয়ান গেমস আমার কোচ ছিল, ধরে ধরে শিখিয়েছি, যেটা এখনকার প্লেয়াররা পাবেই না। যে ওরা কিন্তু ওদের তো এত কোচিং এর, ওদের ব্রেন কখন করবো, ওরা ক্রিয়েশন করতো, চিন্তা করতো। যেমন একটা তুমি যারা রিসার্চ করে তারা তো বার করে, এরা বার করতে পারত যে প্লেয়ারকে আমি কিভাবে কোন জায়গায় নিয়ে যাব, কোন দিকে নিয়ে যাবো, আমার কোন পাটা স্ট্রং আছে, আবার যে পাটা স্ট্রং আছে আমি সেই দিকে নিয়ে যাব, যে পাটা কমা আছে সেই দিকে আমি ঢুকতে দেবো না। এই যে এগুলো শেখাতো। আমি সুদীপটা আমার খুব ক্লোজ বন্ধু, মানে আমার দুঃখজনক ও এত তাড়াতাড়ি চলে গেল। কিষানু তো আমাকে প্রচন্ড ভালোবাসত, কারণ আমার বাড়ির পাশে একসঙ্গে অফিসে চাকরি করতাম। আচ্ছা। এবং আমার মনে হয় আমি যদি মোহনবাগান চলে না যেতাম, কিষানুর পাশে থাকলে আমি আরো গোল করতে পারতাম। কারণ ওই বছরই আমি 3টে গোল করেছি, একটা উরুগুয়ের এগেইনস্টে পেনারেল ম্যাচ, একটা আলজেরিয়ার এগেইনস্টে নেহরু কাপে ত্রিবান্দামে, আর একটা গোল করেছি নাকজি সেই ফাইনালে 85-এ। ডিফেন্ডার হয়ে গোল করা মানে ভাবা যায় না। ঠিক আছে, আমার বাপায় শোনো, আমার বাপা বল যে সবসময় বলেছি, গোলে থাকলে সে অতনু বলে, সবাই বলে, আবার বল বেঁকতো এত জোরে মার। এবং যেটা পেনারেলে গোল করেছি, যদি ওই ক্লিপিংটা পেতে তুমি দেখতে যে ওই 35 গজ দূর থেকে ওই রকম গোলকিপারকে এক বাইরে দিয়ে বাঁক খেয়ে গোলে ঢুকে গেছে, আমি তো দেখতে পাইনি, আমি মেরে ঘুরে পড়ে গেছি। কিষানু বলছে অলোক দা গোল, কারণ আমরা 83 মিনিট পর্যন্ত হারছিলাম একদম। হ্যাঁ, সবাই এটা বলে, কিন্তু আলজেরিয়ার এগেইনস্টে আমি ফার্স্ট গোল করি, সেকেন্ড গোল বিকাশ করে। আচ্ছা। 2 গোলে লিড করছি, 90 থেকে 95 মিনিটের মধ্যে 3-2 হেরে গেলাম। আচ্ছা, আলজেরিয়া কাছে। এবার আপনি যখন পেনারেলের কথা বলছেন, আজকালকার ছেলেপিলেরা যারা পেনারেলের নাম শোনেনি বা যারা জানে না, তাদেরকে জানাই যে পেনারেল কিন্তু মানে ইউরোপের ওয়ান অফ দ্য টপ মোস্ট ক্লাব। এবং এখন যারা তাদের খুব পরিচিত প্লেয়ার, এই ডারউইন নুনিয়েজ বলুন বা ডিয়েগো ফরলান বলুন, তারা কিন্তু ওই পেনারেল ক্লাবের ইউথ টিম থেকে, ইউথ টিমেরই প্রোডাক্ট। তো সেই ক্লাবের সাথে আপনি এরকম একটা অসাধারণ গোল করেছিলেন। রামোসই তো উরুগুয়ের, হ্যাঁ হ্যাঁ, ঠিক, যে 3টে ওয়ার্ল্ড কাপ খেলেছে, 82 নেহরু কাপে খেলে গেছি আমাদের এখানে, আমি খেলেছি তার এগেইনস্টে। তো তুই ভাবতে পারছি আমি, আমাদের স্ট্যান্ডার্ড ওদের স্ট্যান্ডার্ড। ঠিক। তো এই স্ট্যান্ডার্ডের কথা বলতে গিয়ে অলোকদা, আপনারা কিন্তু এই আমরা রিসেন্টলি দেখছি যে হংকং এর সাথেও ভারতীয় টিমকে জিততে এত কষ্ট করতে হচ্ছে। আপনারা যখন নেহরু কাপ খেলেছিলেন, আমরা পড়েছি এবং বাবা কাকাদের থেকে গল্প শুনেছি, আর্জেন্টিনা টিমের এগেইনস্ট খেলেছিলেন এবং সেই টিমটাই কিন্তু 2 বছর পর গিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং হয়েছিল। আমরা দারুণ খেলেছিলাম, আমরা জিতেও যেতে পারতাম। শুধু আপনার মারাদোনা আসেনি, যে 86 ওয়ার্ল্ড কাপে গোল করে বুরুচাকা, সেও তো খেলেছে। পম্পিডো গোলকিপার, পম্পিডো ছিল, বিলাডো কোচ ছিল, সবই তো ছিল, গারেকা সবই তো ছিল। তো সুতরাং আমাদের সৌভাগ্য যে এরকম, শোনো, আমাদের এ বি সি 3টে সি গ্রুপে আমরা আছি। আমরা চায়না ন্যাশনাল টিম মিট করি না, আমরা কোরিয়া ন্যাশনাল টিম মিট করি না, আমরা সৌদি ন্যাশনাল টিম কোথায় মিট করি? আমরা সি গ্রুপে আছি। এটা কেউ জানে না যে এই টিমের সঙ্গে যদি আমরা যে টিমের সঙ্গে মিট করেছি, এই টিম দাঁড়াতেই পারবে না। তুই কি বলছো? তুমি ফরেন যারা প্লেয়ার আছে, যারা খেলছে, তারা কেউ কি গৌতম সরকার, সমরেশ, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি বা সুধীর চ্যাটার্জি, বিকাশ পাজি, ইভিন বিকাশ পাজি কম ভালো ফুটবল খেলেছে, সত্যজিৎ চ্যাটার্জি, তুষার রক্ষী, সেই কোয়ালিটির প্লেয়ারই তো আসছে না তো। তার একটাই কারণ, আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন হয়, স্পোর্টসের উপর কোনো এগ্রিমেন্টই হয়নি। এম আই কারেক্ট অর রং, আই ডোন্ট নো, হয়নি। আমরা জাতের ওপর এগ্রিমেন্ট, এগ্রিকালচার, দেখো এগ্রিকালচার কোথায় চলে গেছে। আমরা স্পোর্টসটা নিয়ে ভাবছি না। তুমি দেখো না, তুমি হকি বলো, সব ইয়েতে উন্নতি হয়েছে। ক্রিকেট মেয়েরা কোন জায়গায় চলে যাচ্ছে, ক্রিকেট, শুধু ফুটবলই এক জায়গা। তাহলে আমাদের যারা ওপর বসে আছে তারা তো কতটা যোগ্য, আমার ডাউট আছে। সেটাই মানে আমরা জিয়াউদ্দিনকেও দেখেছি, অশোক ঘোষকেও দেখেছি, হ্যাঁ, প্রিয়দাস মুন্সিকে, তারপরে এদের দেখছি। এটা কোনো একটা জায়গায় গিয়ে কি আপনার কোথাও গিয়ে একটা দুঃখ লাগে? দুঃখ তো লাগে, কিন্তু সবকিছু তো বলা যায় না, কারণ আমি বললেই বলবে পলিটিক্যাল ইয়ে ধরে দেবে। কিন্তু এখন তো পলিটিক্স চলে এসছে না সবকিছু।
সেটা তো কাম্য নয়। আচ্ছা অলোক দা, আপনি যখন বলছিলেন আপনাদের জেলার ছেলেদের ফুটবল খেলার কথা, যখন আমি অচ্যুত ব্যানার্জির কথা বললাম বা বাঘাসম বা অমল দত্তদের কথা বললাম, যারা গিয়ে ওখান থেকে প্লেয়ার তুলে আনতো, তো সেই রকম স্কাউটেরও তো আজকাল অভাব, যে যারা প্লেয়ার তুলে আনবে। তুলে আনতো মানে আমি তোমায় বলছি, এরা খেলা দেখতো, কোচেরা বা অফিসিয়ালরা আসতো মাঠে এসে খেলা দেখে তাহলে তুমি বলো না, সে মনা থেকে ভারুয়ারচা বিএনআর থেকে কি করে টেনে আনলো? আমাকেও তো এনেছে জর্জ থেকে, ঠিক। টেনে মহামাডানে। এই মইদুল দা এরা সব খেলা দেখেছে, আমরা অফিস খেলা দেখলো যে এটাকে সই করাই, তো একে সই করাই। এবং আবার প্রতি প্রশান্ত দায়িত্ব আমাকে, যেহেতু প্রশান্ত দার গুরু বাবুদা আর আমার বাবা একসঙ্গে রেলে চাকরি করতো। আচ্ছা। প্রশান্তদা গিয়ে বলে, প্রশান্তদা তো ভুলে গেছে, প্রশান্তদা গিয়ে বলেছে বাবুদা একটা ছেলে, বাচ্চা ছেলে দারুণ খেললো, এগে সুরজিৎ, ও তখন 79-এ ক্যাপ্টেন ছিল, আমি রেলে। আচ্ছা। আমি খুব ভালো খেলেছিলাম আর কি, আমি জানি না। তখন ও বললো ও তো জীবনদার ছেলে, ওকে একটু দেখো। আচ্ছা। ও প্রশান্তদা এফসিআই চাকরি করতো। প্রশান্তদা, আমি 80-তে যখন এফসিআই জয়েন করছি, তখন প্রশান্তদারা স্টেট ব্যাংকে, ভাস্কর প্রশান্তদার স্টেট ব্যাংক ছেড়ে স্টেট ব্যাংকে যাচ্ছি। আচ্ছা। তা আমরা একটা জামাডোবায় খেলতে গেছিলাম, তখন আমি গোল করেছিলাম ওর পাশ থেকে। তখন বলছে তুই কি ইস্টার্ন হয়েছে, ও তোকে সই করাবো আমার। আজকাল কাউকে দেখা, তখন তো 80 সালে তো খেলা বন্ধ হয়ে গেছিল, মানে ভগবান কে বলবো যে আবার তো, তখন তো আমি খেলা দেখে, খেলা তো লিগ বন্ধ হয়ে গেছিল। যাই হোক, আমাকে ও মইদুল দা, ভাস্কর দা বা মানস, বিদেশ, প্রসূনদা, এরা প্রচুর হেল্প পেয়েছি। শুধু ভালো খেললে হবে না, ভালো নিষ্ঠা দেখাতে হবে, সেই নিষ্ঠাটা আমার ছিল। ঠিকই ঠিকই। আমি প্রসূনদাকে ও দেখেছি যে আমরা আসার আগে লনে বল নিয়ে প্র্যাকটিস করছি, এখন উনি এমপি হয়ে গেছে, কিন্তু প্লেয়ার আউটস্ট্যান্ডিং। ঠিকই। আমি গৌতমদার খেলা দেখেছি, সমরেশদা দেখেছি, প্রসূনদা দেখেছি, প্রশান্ত দেখেছি, এবং সুদীপ চ্যাটার্জি, তোমরা তো দেখুনি খেলা হয়তো। না, নাম শুনেছি। খুব ভালো। কাউকে দেখো, কাউকে যার যেটা গুণ আছে, কেউ যদি বলে যে আমি এসেই বড় হয়ে গেছি, কিন্তু প্রত্যেকের পেছনেই প্রত্যেকে থাকা আছে বড় হওয়ার পিছনে। সেটা তোমার নিষ্ঠা থাকতে হবে, তার সঙ্গে তোমার ভদ্রতা, সভ্যতাও থাকা দরকার। খেলার সঙ্গে তোমার 10% তো তোমার বিহেভিয়ার উপরও নির্ভর করে। আমি অনেক প্লেয়ারকে দেখেছি যারা নষ্ট হয়ে গেছে, তারা খারাপ খেলতো না। আমাদের জায়গায় ধরো দিলীপ পালি তো অসাধারণ ফুটবল খেলতো, তারপরে প্রবীর মজুমদার খেলতো শুনেছি। দিলীপ পালিতকে আমি দেখেছি, খুবই ভালো প্লেয়ার ছিলেন। এবং তোমার শঙ্কর ব্যানার্জি, ওরকম মানুষ হয় না। শঙ্করদার কোচিং এ আমি টেরিপিক খেলেছি, 88-তে মোহনবাগানে, 94-এ মোহনবাগান। শঙ্করদা যেমন প্লেয়ার ভালো ছিলেন, হাঁটুতে চোটের জন্য কেরিয়ার শর্ট হয়েছে, খুব ভালো প্লেয়ার ছিল, খেলতে পারিনি না। অলোক দা, আপনি জানেন, আপনাকে আগেও বলেছি যে আমাদের চ্যানেলটা মোহনবাগানি চ্যানেল, তো মোহনবাগান রিলেটেড একটুখানি গল্প শুনবো আপনার কাছে। শোনা যায় আপনি যখন ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে সই করেন, 3 বড় ক্লাবে প্রথমে আপনি মোহামেডানে খেলেছেন, তারপর ইস্টবেঙ্গলে, তারপরে মোহনবাগানে। সেই সইয়ের সময় আপনাদেরকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, আপনি ভেবেছিলেন যে ডাকাতের খপ্পরে পড়েছেন, সেই গল্প? না, অ্যাকচুয়ালি আমার পাড়া না পুরো মোহনবাগান, একটা ইস্টবেঙ্গল ছিল একাই 100, মানে পুরো ধরো পাড়ায় যদি 2000 লোক থাকে, 1999 মোহনবাগান। একটা ইস্টবেঙ্গল ছিল, কিন্তু একাই 100, 5 গোল নিয়ে বলতো। আমরা তো তখন ছোট, 5 গোল যখন খেয়েছি। কিন্তু আমার বাবা, অ্যাকচুয়ালি আমি কলকাতায় যখন মানে মোহামেডান খেলার পর আমি কলকাতায় থাকতাম হোটেল ব্রিজে, তাহলে আমার বাবা খুব সন্তুষ্ট নয় আমি ইস্টবেঙ্গলে খেলি, কারণ বাবা খুব বদমাশ। মান্নাদা বাড়িতে আসতো, 83 থেকেই আসতো, তারপরে কিছুতেই সই করাতে, যতবারই সই করাতে যায় ইস্টবেঙ্গল তুলে নিয়ে চলে যায়। 85-এ তো প্রায় সই করে ফেলেছিলাম, তখন ওয়ার্ল্ড কাপ খেলছি, আপনার এয়ারপোর্ট হোটেল ছিল তখন। এয়ারপোর্ট হোটেলে ছিলাম তখন, ওখান থেকে সব কিছু হয়ে গেল, তারপরে ওই মনাদা এসে আর আমাকে তুলে নিয়ে চলে গেল। সুতরাং ইস্টবেঙ্গল থেকে বেরোলো। একটা জিনিস সময় বলতে পারি যে আমি মোহনবাগান সাপোর্টার, একজন না একজনের সাপোর্টার, তার সেটা তো অন্যায় নয়, কিন্তু খেলার পর আমার আর কোনো আমি সাপোর্টার ছিলাম না। তবে এইটুকু বলতে পারি যে ইস্টবেঙ্গল খেলেনি, সে বুঝতে পারবে না যে ইস্টবেঙ্গল খেলাটা তখনকার দিনে কি কঠিন ব্যাপার ছিল। এবং যে ইস্টবেঙ্গলে খেলতে পারবে সে যে কোনো ক্লাবে গিয়ে খেলতে পারবে, যে কোনো ক্লাবে, যার জন্য আমার কোনো অসুবিধা হয়নি। এবং কৃষ্ণেন্দুর ক্যাপ্টেনশিপে আমি গেছিলাম, আমার খুব মনে আছে আমরা 7টা টুর্নামেন্টে 5টা টুর্নামেন্ট জিতেছিলাম কৃষ্ণেন্দুর ক্যাপ্টেনশিপে। তখন কৃষ্ণেন্দু ক্যাপ্টেন, যখন কৃষ্ণেন্দু আমার বলে যে শৈল চ্যাটার্জির জন্যই অ্যাকচুয়ালি মোহনবাগানে আমি সই করেছি।
উনি এটা করে আমাকে তুলে নিয়েছিল, তাহলে আমাকে ইস্টবেঙ্গল থেকে ছিনিয়ে নেওয়া খুব মুশকিল ছিল। তাহলে আপনি যদি ওই মোহনবাগানে আসার গল্পটা বলেন, ওটা শুনেছিলাম যে প্রচুর রোমাঞ্চকর একটা ব্যাপার হয়েছিল। অ্যাকচুয়ালি ওই সন্তোষ ট্রফি আমরা চ্যাম্পিয়ন, টাইব্রেকার হেরে গেছিলাম, হেরে গেছিলেন, হ্যাঁ। খেলতে তো দিচ্ছে না। হুম। ইস্টবেঙ্গলও গেছে, মোহনবাগানও গেছে, কিন্তু এটার ক্রেডিট গোস টু শৈল চ্যাটার্জি। কারণ উনি যেভাবে ওখানে মস্তান ফিট করেছে, সব বলারই চম্বলের লোক, এবং আমাদের কিছু বলেনি, মাঠ থেকে সবাইকে তুলে নিয়েছে। এবার ওরা তো চেনে না। ওটা বোধহয় জব্বলপুরে হয়েছে। হ্যাঁ, জব্বলপুর। অমলদা কোচ ছিল, অমলদাই কোচ হয়েছে আমাদের মোহনবাগানে। আচ্ছা। ওই বছর অমলদা মোহনবাগানে কোচ ছিল, আমাকে অমলদা বলেছে জনক তুই সই কর, আয়, আচ্ছা। আমি কোচ হচ্ছি, তুই আয়। তা এইবার ওখান থেকে মাঠ থেকে তুলে নিয়ে আমাদের একটা জায়গায় রেখেছে, আমরা বুঝতে পারছি না। একটা ছেলে এলো, সাদা জুতো, হ্যাঁ, সাদা জামা, হ্যাঁ। চোখে গগলস খুলেছে, যেখানে চোখ নেই, পাথরের চোখ। এবার হঠাৎ বলছে খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলা, 6খানা গাড়ি, আচ্ছা। বলছে সব গাড়িতে ওঠো। বাবারে। এবার আমাদের নিচে এদিকে রাইফেল, এদিকে রাইফেল, জানলা খোলা, চম্বলের ভেতর দিয়ে জব্বলপুর থেকে নাগপুর বাইকার, হোল নাইট, ওই ঠিক না একদম এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ভেতরে ঢুকিয়ে তারপর চলে গেল। মানে যখন যাচ্ছেন ভয় করছিল না? আরে ভয় মানে ও তুফা করতে পারবে নাকি, শিশির ফিশির সব ছিল। আচ্ছা। শিশির তো তখন সবে 1 বছর খেলেছি, সবাইকে যারা মনমান প্লেয়ার ছিল তারা পিছতে সবাই ছিল। আচ্ছা। আমরা একসাথেই ওই গাড়িতে তুলেছি, 4-5-6টা গাড়ি ছিল, সাদা অ্যাম্বাসাডার। কৃষ্ণেন্দুকে জিজ্ঞেস করবে, রাইফেল বার করে আছে, বাবারে। সব বলে ভেতর দিয়ে যাচ্ছি। কি অবস্থা আমরা রয়েছি। কি ভয়ানক। প্রশান্তটাও ছিল, আচ্ছা। প্রশান্ত ব্যানার্জি। মানে সবাই বেশ ভয় ছিলেন তখন। কারণ ওই সময় আমাকে দেবাদাকে তুলে নেওয়া একটা বিরাট, তারপরেই তো আমরা এসে রেজাল্ট পেলাম। তো সেইটাই চলে আসবো অলোক দা। জাস্ট আপনি মোহনবাগানে এলেন অমল দত্তর কোচিং এ, আপনারা 5টা ট্রফি জিতেছিলেন সেই বছর। 7টার মধ্যে। হ্যাঁ, এবং এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপারটা ছিল আপনাদের কিন্তু যে ডিফেন্স লাইনটা ছিল, আপনি বলুন, সুব্রত ভট্টাচার্য বলুন, অমিত ভদ্র, অচিন্ত বেলেল, এবং এবং আপনাদের ওই বাঙালি ব্রিগেড মিলে যে চিমা চিবুজোর অপোনেন্টে এইরকম বিদেশি প্লেয়ারদেরকে আটকে দিয়েছিলেন, সেইটা কিভাবে সম্ভব হয়েছিল? অ্যাকচুয়ালি আমার এসব ভয় লাগতো না, কারণ আমি চিমা কাউকে আমি ভয় পেতাম না। প্রথম কথা হলো, আমি তো প্রথম থেকেই যাদের সাথে মিট করেছি তারা তো অনেক ভালো লেভেলের ফরেনার ছিল। আমরা যখন ইন্ডিয়া খেলেছি, আর যেহেতু এশিয়ান গেমস ইন্ডিয়াতে ছিল, আমরা অনেক ট্যুর করেছি। আমি সাউথ কোরিয়ায় যখন খেলতে গেছি প্রেসিডেন্ট কাপ, তখন আমাদের তো বলেনি, প্রদীপ দা, অরুণ দা সব ছিল, পিএসবি আইন্ডহোভেন আমাদের সঙ্গে খেলা, পিএসবি আইন্ডহোভেনে খেলা। তা ওদের কোচ, আমাদের তো তখন আই হ্যাভ নো আইডিয়া না, ওদের কোচ হলো স্যার ববি রবসন। বাপরে বাপ, ববি রবসন মানে নিউক্যাসল লেজেন্ড। হ্যাঁ, তা বলছে গোলকিপার থেকে আপফ্রন্ট সব ওয়ার্ল্ড কাপার। এবার আমার রাইট আউট খেলছে, পরে আমি জানি, আমাকে বলা হয়নি, কারকপ ব্রাদার্স 74, 78 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে। এবং আমি কমটনদা, আমাদের ডিফেন্স ছিল, আমি কমটনদা, মনাদা, সুদীপ তখন স্টপারে খেলতো, এই খেলেছে। হাফে ছিল হারজিন্দার, পারমিন্দার, প্রসূন, প্রশান্ত, আমরা নেবেই গোল করে দিয়েছি। তারপরে ওরা বুঝতে পারিনি যে এই ইন্ডিয়া টিমে এত স্কিল আছে। আমরা ড্র করেছিলাম ম্যাচটা, কি ভাবতে পারছি ওই টিম ভাবা যায় না। জাস্ট মানে পিএসভি আইন্ডহোভেন, তার সাথে আমি তোমায় বলছি তো যে এরা প্রসূন বলো, প্রশান্ত বলো, এদের স্কিল এখন আমি দেখি না। এরা যদি এই বুট, এই মাঠ, এই পাঁচ, এরা ফুল ফুটিয়ে দিত। আমি তো এদের মিসপাস করতে খুব গৌতম দা, সমরেশ দা, সুরজিৎ সেনগুপ্তের মতো একটা রাইট আউট দেখান না, মানস ভট্টাচার্য, বিদেশ বোর্ড, কোথায় বলুন না সেই প্লেয়ার। আমার কষ্টই লাগে, আমি খেলাই দেখি, আমি ওই জন্য মন্তব্য করতেও চাই না, কারণ আমার মনে হয় না সেই দিন ফিরে আসবে। ভারতবর্ষের সব দিকে উন্নতি হয়েছে স্পোর্টসে, ফুটবলে উন্নতি হয়নি। ফুটবল ফ্যান হিসেবে এটা যেমনি আমাদের কাছে কষ্টের, আপনারা এক্স প্লেয়ার, আপনাদের কাছে আরো কষ্টের একটা ব্যাপার। আজকে তুমি মোহনবাগান ট্রফি পাচ্ছে, কিন্তু তুমি ভেতর থেকে বলো তো সেই আনন্দ কি তোমার আছে? কলকাতার সয়েলে কোনো একটা সুভাষিস খেলে, আর অন্য টিমে কোনো প্লেয়ারই 2-1টা খেলে, তারাও সেরকম নয়, দাগ কাটার মতো কেউ নয়। তুমি তোমার আনোয়ার খেলছে এত টাকা দিয়ে, ঠিক আছে, টাকা পাক কোনো ব্যাপার না। আনোয়ার তো তোমার মনোরঞ্জন নয়, ইসবলেই খেলছে। যে গার্ডস, যে ডেডিকেশন,
বাবলুদা মাঠে নামলে ইজ এ ডিফারেন্ট ম্যান। বাইরে হয়তো বকাবকি করতো, আমাকে খুব একটা কিছু বলতো না, বকাবকি করতো, কিন্তু যা কিছু করতো কিন্তু সে খেলার টিমের জন্য বলতো। এই যে টিমে ফিরে ওপরে গিয়ে গোল করতো, মনাদাকেও করতে দেখেছি, বাবলুদাকেও করতে দেখেছি। যখন টিম ট্রাভেলে আছে, ফ্ল্যাগ নেমে গেছে, গিয়ে হেড করে গোল করে দিয়েছে। এই যে ফিলিংস, এটা কোথায় আছে? এবং এবং তিনটে দলই মানে হাতে গোনা বাঙালি প্লেয়ার, এটা তো খুব কষ্ট দেয় সত্যিকারেরই। সত্যি খুব কষ্ট লাগে। আজকে তোমাদের এখানে আমি ইন্টারভিউ দিতে এসেছি, ভালো লাগছে যে আমার মনে হয় এখনই টাইম আছে বলে যাওয়ার, এরপরে তো আর আমি কতদিন বাঁচবো আর। না, এরকম কেন বলছেন? না, আমার 65 বছর হয়ে গেছি। না না না, আপনাদের মতো লেজেন্ডরা না, যতদিন না, থাকবেন সে ততদিন তো ভারতীয় ফুটবলের চুনিদা, বলরামদা, প্রদীপদা সব চলে গেছে। আমাদের সৌভাগ্য এইসব লোকের সান্নিধ্য পেয়েছি, এইসব অরুণ ঘোষ, এদের কাছে আমরা সান্নিধ্য পেয়েছি। এটা আমাদের কাছে অমলদা বা অরুণ সিনহা, আমার খুব ভালো লাগলো অরুণ সিনহা। কি ভালো লোক ছিল, কি ভালো কোচ ছিল। তো অমলদার কথা যখন আপনি বললেন যে ওই মোহনবাগানে আসার পর ওই যে 5টা ট্রফি জিতলেন আপনারা সেই বছর, তো অমলদার কোচিং নিয়ে যদি কিছু বলেন। অমলদার কোচিং মানে তোমাকে একটা ঘটনা বলছি। আমি 1984-এ আমি যেটা বাবলুদা মাথা ফেটে গেছিল শুনেছি 40 দিয়ে, ও বাবলুদা খেলেছিল, 8-10টা সেলাই হয়েছিল। আমি তো ছিলাম না, আমি 6 মিনিট থেকে 7 মিনিট মাঠে ছিলাম। তারপর আমি আরজি করে ছিলাম, আমি শুনলাম মানে আমার অক্সিজেন চলছিল, আমার আলসার ছিল, ব্লিডিং হচ্ছিল, কিন্তু অমলদা আমাকে খেলিয়ে দিয়েছিল। কারণ অমলদা জানে একটা ওয়েটের ব্যাপার আছে, তো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ আমি পালিনি খেলতে। পরে এসে যখন জানলাম যে আমি হেরে গেছি, বাবু মানি গোল করেছি, তা সেখানে অমলদাকে আমি যখন সই করেছি 88 এরকম ঘটনা হবে, তা বাবলুদার পায়ে লেগেছি। আচ্ছা, এবার আমি টেন্টে গেছি, খেলা আছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সল্টলেক, তখন সুদীপকে বলছে, সুদীপ তো আমার খুব বন্ধু, সুদীপ এসে আমার পা টিপছে, আমি চা খাচ্ছি বসে, আমি চা খেতাম, আমি কোনো কিছু খেতাম 2-3 বার চা খেতাম। আর ওই ভেতরের লনটা ভেতরের যে ওয়ার্ম আপের জায়গা, ওখানে বেঞ্চ থাকতো, পা তুলে বসে থাকতো। আচ্ছা, গোবিন্দ চা দিয়ে যেত, খেতাম। তা বলছে অলোক স্টপারে খেল না আজকে। আমি স্টপারে খেলবো, চিমার এগেস্টে ও আমার চিমাল ইয়ে নেই, আমি আমার এত ভালো হেড আছে নাকি। তখন অমলদা ডাকলাম, আমি কিছুতে খেলবো না, তুই খেল না। আমি বলছি তুই খেল, কারণ চিমার হেড নেই, আচ্ছা, তোর স্লাইডিং ট্যাকেল ভালো আছে, তোর টার্নিং ভালো আছে। আমি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যাচ ড্র, অমলদা খেলিয়েছি। অমলদা যে রিস্কটা নিতেন। হ্যাঁ, এবার 84-এ ঘটনা তোমায় বলছি আমি। আইপিএল আমরা চ্যাম্পিয়ন হলাম, এটা মানে উনি মরে গেছে, মানে ওই রিস্ক কোনো কোচ নেবে না। আমি প্রায় 3 মাস মাঠের বাইরে, এবার প্র্যাকটিস করছি, 15-20 দিন হয়েছে। তা আমাকে আইপিএল ফাইনাল খেলা মোহনবাগানের সঙ্গে সল্টলেক, এবার আমাকে বলছে যে অলোক তুই মাঠে থাক। আমি প্র্যাকটিস করছি মাঠে, হেড টেড করিয়ে বলছে কাল তুই খেলবি। আমি বললাম অমলদা এটা ঠিক না, সমীর চৌধুরী আপ টু সেই ফাইনাল পর্যন্ত খেলেছে, তাকে ফাইনাল বললাম এখানে কোনো ট্রফি ওরিয়েন্টেড খেলা, আর কোচেরও ট্রফি পাওয়ার ব্যাপার আছে, তুই রেডি হয়। আর আমি যখন নেমেছি ইস্টবেঙ্গল পাবলিক অবাক হয়ে গেছে, 3 মাস বাদে অলোক কোথা থেকে এলো। আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে তো আমি ইন্ডিয়া কল করে নিলাম, এই তো অলোক সুস্থ হয়ে গেছে। এবং আমি গোল লাইন সেভ করলাম, বিদেশদার বল, সেই বল সুদীপ পেয়ে, সুদীপ বাদিক থেকে ডান পায়ে ডাউন দ্য লাইন নিয়ে সেন্টার করলো, কার্তিক গোল করলো, আমরা আইপিএল চ্যাম্পিয়ন। হ্যাঁ, অমলদা এসে বলে হ্যাঁ অলদা এলো তো, কি এলো, বসে থাকলে বসেই থাকবি, তুমি না বা মাঠে আর অন্য মাঠে না বা এক। ওদের আমি ধাক্কা দিয়ে দিলাম, ওরাও মনমান জানেই না আমি খেলবো, কারণ আমি সেন্ট মেরিজ যাচ্ছি না, টাটা সেন্ট মেরিজ হসপিটাল, ওইখানে 2.5 মাস ছিলাম, একটা বিল্ডিং তৈরি হবে, কাঁদতাম শুয়েছি, কারণ আমার তখন টপ ফর্মে আমার এরকম হয়েছে। তারপরে তো 85 কি হয়েছিল আপনার? আমার আলসার ছিল। আচ্ছা, আলসার হয়ে ঘা হয়ে ব্লিডিং হতো। আচ্ছা, আর ঠিক মতো খাওয়া দাওয়া, মানে আমি ইচাপুর চলে থাকতাম, তো চলে যেতাম ওই, আর হোটেলে থাকতাম, খাওয়া ঠিক মতো হতো না। যাই হোক, যে কোনো কারণেই তো আই থ্যাঙ্কস টু গড, ওখান থেকে ফিরে এসে আমি ইস্টবেঙ্গলে ওই 84-এ ওই ভোগার পর 85 ওই পারফর্ম করেছি। আজকে তারপরে এত সবাই অনেকে বলেছিল আমি আর মাঠে আসতে পারবো, তারপরে এত বছর খেলেছেন আপনি। সে লোকের ভুল বানানো শুনুন, আমার খেলা তো আমার ভুল, ফুটবল তো আমার উপর, কে কি খেললে আমি পারফর্ম করবো, আমার যে প্লেয়ার আছে তাকে আমি আটকাবো,
যে কোনো উপায়। আমার সেই ডেডিকেশন ছিল। আমার এই পা ভেঙে গেছিল, দুটুকরো হয়ে গেছিল। আচ্ছা, অনেকে বলছে আর খেলতে পারবো 93-তে 94-এ বেস্ট প্লেয়ার পেয়েছি। বাপরে বাপ, মানে একটু বরাবরই কাম ব্যাক করেছেন। নিঃসন্দেহে শোনো, প্রত্যেক এত বছর খেলতে গেলে তার তো ব্রেকিং আসবে, ঠিক। কিন্তু সেখানে দমে গেলে হবে না। আর কে কি বললো, ঘোড়ার মতো চলো, আমি আমার কাজ করে যাবো, দেখবো। কারণ কোচেরা তো আমাকে জানে, তো ফেভার করতো, সব কোচই আমাকে ফেভার করতো, কারণ আমি হোল হার্টেড খেলার চেষ্টা করতাম। ঠিক ঠিক। এবং অলোক দা, একটু আগে মতি নন্দীর কথা বলছিলাম, স্টপার বইটার কথা বলছিলাম, কমল গুহ কিন্তু এইভাবে বারবার কাম ব্যাক করেছিলেন ওই গল্পের বইয়ের যে নায়ক। এর জন্য আমি ক্রেডিট অমলদাকে দেবো, কারণ ওইখান থেকে কিন্তু আমি বুসাপ পেয়ে গেলাম, আইপিএল চ্যাম্পিয়ন হলাম, হুম। এবং বুসা আবার ইন্ডিয়া টিমে ডেকে নিল। ওইখান থেকে গিয়ে নেহরু কাপ খেলতে গিয়ে গোল করলাম ত্রিবান্ধামে গিয়ে 85-এ, ওটা এন্ডের দিকে, আইপিএল তখন এন্ডেই হতো। তা ওখানে তখন আমি পেলাম, একটা অক্সিজেন পেয়ে গেল। তা অমলদা অনেক রিস্ক নিত, এবং আমি তোমায় বলছি, যখন সুদীপ সই করেছে 84-এ, সুদীপের মন খারাপ, আর তরুণ মনদা রয়েছে, কোথাও খেলবি, ও তো স্টপার হিসেবেই মন মানে খেলেছি। তখন বললো, হাক্কা সুদীপ, টুলু, আমি তোমার জায়গা করে রেখেছি, ওই মিডফিল্ডে নিয়ে এলো। তারপর ফুলপুরি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং। আমরা বিশ্বাস করেন এক বিছানায় শুয়েছি রেল থেকে, যখন ইন্ডিয়া খেলতে গেছি, আমি আরো এক রুমে অনেকদিন থেকেছি। অতনু ওর খুব ক্লোজ বন্ধু ছিল, ঠিক ঠিক, খুব ক্লোজ। আর সবচেয়ে বড়, সুদীপ গাইড করতে পারতো। তো আপনি যখন সুদীপ চ্যাটার্জির কথা বলছেন, একটু আগেই বললেন সুদীপ চ্যাটার্জি এবং কৃষাণু দে দুজনেই এখন এই পৃথিবীতে নেই। তো ওনাদের সাথে আপনার যদি কোনো ইন্টারেস্টিং কোনো গল্প থেকে থাকে, সেটা যদি একটুখানি শেয়ার করেন খেলোয়াড় জীবনের। অ্যাকচুয়ালি দেখো, সুদীপের সঙ্গে আমি অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, ক্লাব খেলেছি। সুদীপ একটা লিডারশিপ নেওয়ার ক্ষমতা ছিল, মানে প্লেয়ারদের সঙ্গে করা, যেটা আমি আমার মধ্যে একদমই ছিল না। আচ্ছা, আমি নিজের খেলা খেলে চলে যেতাম, ও জানতো। কিষাণু যেমন, কিন্তু কিষাণু একটা প্রেডিকশন খুব ভালো করতো, যে আজকে ম্যাচ জিততে পারবো। ও ম্যাচের আগে বলে দিত। হ্যাঁ, মানে আমি জানি না, ও ভগবান দত্ত তো কিছু ছিল না, আমি জানি না, কিন্তু বলে দিত। ও আমাকে বলে গেছিল, অলোকদা তুই বড় টিমে কোচ হবি, কারণ ও 2003-এর 20 মার্চে মারা গেছে। তখন আমি গোয়াতে, আমি তখন অলিম্পিক ক্যাম্পে রয়েছি কোচিং এ। ও বলেছে, অলোকদা তুই বড় টিমে কোচ হবি। যাক, ও দেখে যেতে পারেনি। এখন ও উপর থেকে দেখতে পারে যে আমাকেও কি রেসপেক্ট করতো। আমি যখন 94-এ বেস্ট প্লেয়ার পেয়েছিলাম, ওকে অ্যাকচুয়ালি কারো বাড়ি যায় না, আমি দেখি একটা ওর তুতে রঙের মারুতি গাড়ি ছিল, কার। আচ্ছা, আমার ওই রানীগুটি ফ্ল্যাটে এসছে, আমি ওপর থেকে দেখছি, আমার ঠিকঠাক মনে হচ্ছে কিষাণু এলো। তা আমার ওয়াইফকে বললো যে এত বছর ধারাবাহিক ভালো খেলতে আমি কাউকে দেখি, যে অলোকদাকে, মিষ্টি দিয়ে আমাকে করলো। এটা আমার সঙ্গে ওর ভালো রিলেশন ছিল। এবং 92-তে যখন আমি রোভার্সে বেস্ট প্লেয়ার পেলাম মোহনবাগানে, তখন আমার মনে আছে, সেই কাগজে তো দেখাতে পারি, যে মানস চক্রবর্তী ছিল না রিপোর্টার, আচ্ছা, হ্যাঁ, আনন্দবাজার, ও লিখেছে, আপনার সুধীর কর্মকার এরকম প্লেয়ার কম এসছে। এটি বড় পাওনা, বিশাল পাওনা। হ্যাঁ, এটা বড় পাওনা। তা সেইখানে কিষাণু আমাকে দেখেছে, নমস্কার করতো আমাকে, কিষাণু খুব রেসপেক্ট করতো আমাকে। মানে আমি যাই করি, আমি টিম ম্যান ছিলাম, তো লিডারশিপ নেওয়ার ক্ষমতা যেমন ভট্টাচার্যদার ছিল, মাঠে একটা ওই চল, এটা আমি করতে পারতাম না, যেটা সুদীপ পারত। এই কিষাণু পায়ে অপারেশন হওয়াতে কিষাণুকে হাওড়ায় নিয়ে গিয়ে বালিতে বিকাশকে লাগা, সব ও কিন্তু এগুলো করতে পারতো, আমি পারতাম না। যেটা পারতাম না, কষ্ট লাগে, ওদের কথা তুললে আমার ভালো লাগে না, কারণ আমার জীবনে অনেকটা সময় তো ওদের সঙ্গে কেটে গেছে, অনেকটা সময়। সুদীপ, আমরা গান গাইতাম, এই খেলতে গিয়ে, ইন্টারভেল খেলতে, তোমার সন্তোষ ট্রফি খেলতে গিয়ে আমরা থাকতাম হোস্টেলে। আমি সুদীপ সব ওই কেরালায় যেতাম, ওই কেরালায় তো বিস্কিট খুব ভালো, ও আমি আরও খেতে যেতাম। দেখ, খুব ভালো রিলেশন ছিল। অতনু, আমরা তো অত একসঙ্গে চাকরি করতাম, বিকাশ, কাকে বলবো, দেবাশিস মিশ্র, সবাই যে ভালো রিলেশন ছিল। আমার সঙ্গে আমি কারোর সঙ্গে ঝগড়া করতামও না, খেলতাম, চলে যেতাম। দুর্দান্ত দুর্দান্ত। আশা করি মানে ওনারা যেখানেই থাকুন, আপনার এই কমটনদার সঙ্গে আমি ফার্স্ট
রুম পার্টনার। হ্যাঁ, কমটান দা বলছিলেন হ্যাঁ, আপনার কথা। কমটান। এবং কমটান দা বলছিলেন যে কমটান দা যখন ম্যালেরিয়া হয়েছিল আপনি খুব টেক কেয়ার করেছিলেন হ্যাঁ। ওনার। বলছেন উনি বলছিলেন যে অলোক এসে আমাকে কম্বল মুড়ি দিয়ে দিত যখন হ্যাঁ। ম্যালেরিয়া হয়েছিল। না, করতাম তো, টিপে দিতাম, গা হাত পা টিপে হ্যাঁ। দিতাম। আমরা যখন ছিলাম, আমি আর সুদীপ ব্যাঙ্গালোর ক্যাম্পে, ইন্ডিয়া ক্যাম্পে, হ্যাঁ। এই মনাদা এরা জামা কাপড় এনে আমার সুদীপের বাস্ক ছিল, আচ্ছা। বালতি ছিল, বালতির মধ্যে আমরা কেচে শুকর দিয়ে দিতাম। এইটাই তো ফিলিংস। একদম এই ফিলিংসটা, আমরাও তো ইন্ডিয়া খেলছি, ঠিক ঠিক। আমরা ইন্ডিয়া খেলছি, সুদীপ আর আমি কেচে দিতাম, মির্দা ছিল। এই যে এদের সঙ্গে যে একটা হারমোনি ছিল, Bonding সেটা এখন নেই। আমি তোমার কোচিং করেছি, আমি ইস্টবেঙ্গলে কোচিং করেছি 2008-এ। আমি মাঠে আগে প্র্যাকটিস করাচ্ছি, ওরা ছেড়ে দিয়েছি, এসে দেখেছি চলে গেছি। সেই বন্ডিংটাই নেই। না, আমরা বসতাম, গল্প করতাম, একটা দৃশ্য আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরোয়। তুমি একটা বই পড়ে যদি রাত্রে শুয়ে চিন্তা করো, পরের দিন তুমি আর ভুলবে না সেটা, ঠিক লাইন টু লাইন। সেইটা ফুটবলও তাই, একদম এর বাইরে কিছু নেই। সঠিক কথা বলেছেন অলোকদা। এবং অলোকদা, আপনি যখন কোচিং এর কথা তুললেনই, আপনি কিন্তু সফল কোচেদের মধ্যে একজন। আপনি বোথ ইস্ট বেঙ্গল মোহনবাগানের কোচিং করিয়েছেন। না, সফল কোচ বলবো না, কারণ আমি কোচিং কারণ ইন্ডিয়া টিমে আমার সবচেয়ে বড় ভুল হলো যে আমি এই লাইসেন্স করলাম না। আচ্ছা। আমি লাইসেন্স করেছি কারণ তখন আমাকে স্টিপেন ছিল, এই যে স্টিপেন, এ আমাকে করতে দিল না। আমি 4.5 বছর ওখানে আমার আটকে গেলাম। এবার যা হয় আর কি। আর তখন আর ওই পরে তো কোচের এ লাইসেন্স ছাড়া কোচে, তার আগে তো স্টিফেন কনস্ট্যান্টাইন। হ্যাঁ, আচ্ছা। ও তো ছিল চিফ কোচ। আমি শুধু, আমাকে পাকিস্তানে যখন সুনীল ছেত্রীদের নিয়ে গেলাম হ্যাঁ, ইসলামাবাদে, তখন আমাকে চিফ কোচ করে পাঠানো হয় সাব কাপে। আপনি পাকিস্তান ট্যুরটা করেছিলেন? হ্যাঁ, আমি দিয়ে গেছিলাম টিম। আচ্ছা। তো ও যায়নি, ও আমাকে চিফ কোচ করে পাঠিয়ে দিয়েছিল। আমাকে ভালোবাসতো, কিন্তু আমার এই লাইসেন্সটা করা উচিত ছিল, কারণ আমি সবার আগে আমি কোচিং নিয়ে একটা ভালো জায়গায় চলে এসেছিলাম। কারণ আমি 2003-এ যখন চ্যাম্পিয়ন হলাম আন্ডার-21 বালিয়ায়, চন্দ্রশেখর আমাদের প্রাইজ দিয়েছিল, ওখানেই আমি খবর পেয়ে যাই যে আমি ইস্টবেঙ্গলে কোচ হয়েছি। আচ্ছা। আমি মোহনবাগানে কোচ হয়েছি। আমাকে কিষানও ফোন করেছিল, অলোকদা তুই কোচ হচ্ছিস মোহনবাগানে। ওর কাছে খবর আসতো সব। তো উনি লাইসেন্সটা করতে দেননি কেন? বলো ডোন্ট গো ফর এই লাইসেন্স, বোগাস। বলে আমি যেটা করছি সেটাই লাইসেন্স। তখন সেই গেছে, নিজে করেছে, কিন্তু আমায় করতে দেয়নি। এটা একটা মানে এই ইনফরমেশন। তারপরে তো 2008-এও সেই সব ছিল না, তাহলে আমি ইস্টবেঙ্গলেও কোচিং করতে পারতাম না। 4 মাস আমাকে নিতু দ্বারা নিয়ে এলো, আমি ভালো রেজাল্ট করেছিলাম। কারণ আজকে যে জর্ডন খেলছি, তোমরা হয়তো জানো না, সেই জর্ডনকে আজ প্রদীপ ব্যানার্জি বলেছে, না ক্লাব না ন্যাশনাল টিম কোনদিন জর্ডনকে হারাতে পেরেছি। জর্ডনের মাঠে আমি জর্ডনকে 2 গোলে হারিয়েছি এশিয়া কাপে, এবং অ্যালবিটো এবং গিফট গোল করেছি। এবং ওরাও ভাবতে পারেনি আমরা ওদের হারিয়ে দেবো। যখন প্রেস মিটে গিয়েছি আমি, স্বপন বল, তখন ওরা বুঝতেই পারিনি যে এই ইন্ডিয়া টিম এরকম, মানে ক্লাব টিম এরকম আমাদের হারিয়ে দিই। কারণ জর্ডন আমাদের চেয়ে 4 গোল অ্যাহেড ছিল। তোমাকে বলছি, এত ভালো ঠিক। কিন্তু সেদিন ইস্টবেঙ্গল একটা রুদ্র মূর্তি ধরে খেলেছিল, যেমন আলবিটো তেমন গিফট, এবং হোল টিম ভালো খেলেছিল। সেই আজকে আমি যখন কাগজটা পড়ছি, যে কত কষ্ট লাগে, সেই জর্ডন আজকে ওয়ার্ল্ড কাপ খেলবে, আর আমরা তলিয়ে যাচ্ছি। তো অলোকদা, আপনি যখন বললাম আপনি সফল কোচ ছিলেন, আপনি বলছেন যে না আমি সফল কোচ নই। না, সফল আমি তো করতেই পারিনি। এটা কিন্তু আমি তোমায় বলছি, এবারে জিতে আমি সুপার 6-এ সবাইকে হারিয়ে দিয়েছিলাম। ডগলাস ইস্টবেঙ্গল ওই টিম 2-1-এ হারিয়ে দিয়েছি। মোহনবাগানকে 2 বার হারিয়েছি লিগে, মোহামেডানকে 3 গোল। আমার তোমার 15 পয়েন্ট, 11 গোল, 1টা গোল খেয়েছিলাম, মনে আছে আমার। আমি যে কারণে বললাম আপনি সফল একজন কোচ, যেহেতু আমি একজন মোহনবাগান সমর্থক, আমার এখনো কিন্তু আইএফএ শিল্ডটা এখনো চোখে ভাসে, যেভাবে চ্যাম্পিয়ন করেছিলেন। তো সেই আইএফএ শিল্ডের যদি কোনো স্মৃতি যদি আপনার থাকে। অ্যাকচুয়ালি দেখো, তোমাকে বলছি, ব্যারোটো তখন তো গন্ডগোলটা হয়নি, তারপরেই তো হলো। কারণ আমার উচিত ছিল আইএফএ শিল্ড জেতার পরই রেজিগনেশন দেওয়া। আচ্ছা। কিন্তু আমার সেই ম্যাচুরিটি ছিল না তো, কারণ আমি তখন আমার বয়স অল্প, 2003-04। কারণ আমি বুঝতেই পারছিলাম যে আমাকে সরিয়ে দেবে। এভারিটিতে রেজাল্ট হওয়ার পর আবার আমাকে মোহনবাগান কোচ করবে ফোন করেছিল। এভারিটিতে আমি যখন ওরকম রেজাল্ট করেছি, আমাকে আবার ফিরিয়ে আনছিল। যাই হোক, কি হয়েছে, কারণ আমি পলিটিক্সে পড়ে গেছি, আভ্যন্তরীণ গন্ডগোল। আমি মোহনবাগান ক্লাবে পলিটিক্সে পড়ে গেছি। কারণ আজকে কিন্তু মোহনবাগান ক্লাবে আমার কম অবদান নেই, কারণ আমি ক্যাপ্টেনশিপ করিনি,
কিন্তু আমি জার্সি পরে কারোর চেয়ে কম খেলিনি, ঠিক। এটা আমি বলতে পারি যে আমার কিন্তু অবদান কম নেই। কিন্তু সেখানে আমাকে সেই সুযোগ, রিসিভার বসে গেল, ব্যারোটোরা চলে গেল, আমি একটা বিধি কিচির, আমার সত্যজিৎ আমার পরে অ্যাসিস্ট্যান্ট, ও ভালো জানে, কিন্তু আমি সত্যকে কখনো বলবো না। সত্য জানতো এই জিনিসটা, যে আমাকে সরে যেতে হবে, আমাকে সরিয়ে দেওয়া হবে, খেলার জন্য নয়, মানে কোচিংয়ের জন্য আমাকে, কারণ আমি জানি এই ছেলে যদি আসে কে সরানো মুশকিল আছে। খেলার জীবনে, খেলাটা তো আমার ইন্ডিভিজুয়াল, কোচিংটা হলো সমষ্টিগত জিনিস, সবাইকে নিয়ে। কোচিং অ্যান্ড খেলা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্ট। একদম। সুতরাং কোচিংটা হলো সবাইকে নিয়ে। সেইখানে আমি দেখলাম, আমার একটাই ভুল হয়েছে, আমি যে ডিসিশন ভুল করি না, যেমন ইস্টবেঙ্গলে আমি মনাদাকে যখন কোচ করলো, দেখলাম মনাদার সঙ্গে আমার যে রিলেশন, আমি গিয়ে দুপুরবেলা গিয়ে আমার কোচ করেছিল, তাড়াতে পারিনি। আচ্ছা ইস্টবেঙ্গলকে তো তাড়াতে পারিনি, আমি গিয়ে দুপুরবেলা রেজিগনেশন দিয়ে দিলাম যে আমি করবো না। আচ্ছা। আমি পয়সার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি দিই মানে রিলেশন, যেটা মনদার সঙ্গে আমার খুবই ভালো রিলেশন। কারণ আমার মনে হয় দুজনে থাকলে সেটা ও ভালো ইয়ে করতো, আমিও করতে পারবো না, কারণ এটা তো কোচিংটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি সরে এলাম দুপুরবেলা, আমার মনে আছে আমি অফিস থেকে গিয়ে ওখান থেকে টাইপ করে রেজিগনেশন দিয়েছি, যখন কেউ ছিল না, যে আমি করবো না। আমি ফোন করেছিলাম না। আচ্ছা। সেটা ওরা খারাপ ভাবলো কি ভালো ভাবলো আমার কিছু, আমি সরে এসেছি। আমি মোহনবাগান ক্লাবেও তো রেজিগনেশন দিয়ে দিলাম, কিন্তু আমার দেওয়া উচিত ছিল আইপিএল জেতার পর, কারণ এত গন্ডগোল। তার মধ্যে তোমাকে আমি বলছি, কলকাতা লিগ আমি পেয়ে যাই, লিগ সিল যদি একটা কোচ জেতে, কারণ বাইচুন গোল মিস করেছে পেনাল্টি, পলাশ কর্মকার যদি গোল করে আমি লিগও পেয়ে যাই, পলাশ বাইরে মারলো, তারপরে সাডেন ডেতে আমরা হেরে গেলাম। মনে আছে, মনে আছে। আমার প্রতি অন্যায় তো হয়েছে, কিন্তু সেটা আমি এখন বলবো না, কারণ বলা ঠিক হবে না। এটা আমার যা কপালে আছে তাই হবে। অলোকদা, আপনার কোচিং কেরিয়ারের মানে মোহনবাগানের হয়ে অন্যতম একটা সাফল্য হচ্ছে আইএফএ শিল্ড জয়। আমার এখনো মনে আছে রণবীর সিং এর ক্যাপ্টেন্সিপে আপনি জিতিয়েছিলেন, এবং টাই ব্রেকারের শেষ গোলটা লোলেন্দ্র সিং করেছিল, আমার এখনো পরিষ্কার ছবির মতো মনে আছে। তো সেই টুর্নামেন্টের যদি কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন। স্মৃতি সবচেয়ে বড় পাওনা, জেতার পর বলেছে, রিসিভার বসে গেছিল তো, ব্যারোটা একটা কথা খুব ভালো বলে, যেটা প্রতিদিন বা পেপারে বেরিয়েছিল, যে এই আইপিএল শিল্ডের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে থেকে বলছে বিকজ অফ মাই কোচ। এত গন্ডগোল, এত পলিটিক্স, আমার কোচ কিন্তু এই পলিটিক্স এর মধ্যে যায়নি। ওইটা আবার সবচেয়ে বড় পাওনা, যে ব্যারেটো একটা ফরেনারও এই কথাটা বলেছে, যে এই চ্যাম্পিয়ন হওয়ার মূলে কিন্তু কোচ, কারণ এত গন্ডগোলের মধ্যে কোচ কিন্তু কোনো পলিটিক্সে যায়নি। আমি পলিটিক্স বুঝিও না, সেইখানে সবচেয়ে বড়। এবং রেনিটি আমার খুব প্রিয় ছেলে ছিল, খুব প্রিয়, কারণ আমি তোমায় বলবো মানে 100% জেন্টলম্যান, খুবই ভালো ছিল, এবং এরা আমায় খুব ভালোবাসত। তো রেনিটিকে আমি পরবর্তী আমি এভারিডিতে সই করিয়েছিলাম, মনে আছে। হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম। রেনিটি আমার এখন তো, ও তো ব্যাঙ্গালোরের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, এই মাঝে মাঝে কথা হয় আর কি, কিন্তু রেনিটি আমায় খুব ভালোবাসতো, এবং আমিও রেনিটিকে খুব ভালো ছিল। ব্যারেটো তোমাকে বলছি, এরকম ক্লাসের প্লেয়ার তো খুব কম এসছে। ব্যারেটো এইসব পছন্দ করতো না, ব্যারেটো পড়ে গেছিল ঝামেলা। আমি জানি না কি হয়েছিল মার্কস ব্যারেটো, এরা পিছিয়ে গেল আর কি ক্লাবের ইয়েতে, কিন্তু আমার প্রতি ওদের ওরা কিন্তু আমার সম্বন্ধে কোনো বিবৃতিও বা কিছু দেয়নি। আমি ফোল্ডেড মাই হ্যান্ড বলেছি, ভাই আমি সব বুঝি না, আমি আগে জানলে আইপিএল শিল্ডের পর যদি বলতে হয় ছেড়ে দিয়ে চলে যেত, কারণ চ্যাম্পিয়ন হওয়ার পর যদি চলে যাও তোমার গুরুত্বটা অনেক বেশি। ঠিক, সেটা আমি ভুল করেছিলাম। এবং ওই সময় আমাকে ইস্টবেঙ্গল বলেছিল, স্বপন বলে মেয়ের বিয়ে ছিল, আচ্ছা, যে অলোক তুই আমাদের টিমে কোচ হয় চলে আয়। আমি কিন্তু যাইনি, ওর বিয়ের বাড়ি ছিল, ওর মেয়ের বিয়ে ছিল। আচ্ছা, হয়তো অস্বীকার করবে এখন, কিন্তু বলেছিল আমাকে যে তুই আজ বল, আজকে তোকে নিয়ে নেব আইপিএল চ্যাম্পিয়ন হবো। কিন্তু আমি তা করিনি, আমি এসব করি না কোনো কিছু। আমার ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগান গেছি, সেটাও আমার যে খুব ইচ্ছে ছিল তা নয়, কিন্তু এমন একটা মানুষ শৈল চ্যাটার্জি, তাকে আমি না করতে পারি। কারণ ইস্টবেঙ্গল আমাকে প্রচুর ভালোবেসেছে, প্রচুর সম্মান পেয়েছি। আজকে প্রথম কোচ বলে যে মোহনবাগান, আর এখন আমি হয়তো ক্যাপ্টেনশিপ করিনি, কিন্তু ক্যাপ্টেনশিপ আপনি ইস্টবেঙ্গল মোহামেডান কোথায় ছেড়ে দিয়েছি তো। মোহামেডান দেখো, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনশিপে ছেড়ে তো মোহনবাগান গেছি, মোহনবাগান ক্যাপ্টেনশিপ ছেড়ে আবার ইস্টবেঙ্গলে চলেছিল 1 বছর। আচ্ছা, এইটা দেখো, ক্যাপ্টেনটা তো টস করা আমি মনে করি না, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি
দুটো তিনটে টিমের জার্সি পরে খেলতে পারি। অবশ্যই হ্যাঁ। সেটা সেটা আপনার সেটা থেকে কে পৃথিবীর সবচেয়ে বড় প্লেয়ার তো ক্যাপ্টেন হয়নি, ঠিক। পেলে। তুমি দেখো, তুমি স্ট্যাটিস্টিক দেখো, তাতে কি হয়েছে? ক্যাপ্টেন হবে। আর আমি মোহনবাগানি, আমি ইস্টবেঙ্গল এত, আমি সে বিশ্বাসী না। আমি জার্সি পরে কতটা আমি ইনভলভ হতে পারছি, সেটা যদি তিনটে অফিসিয়াল বলতে পারে যে অলোক আমাদের জার্সিতে খেলিনি, তাহলে আমি হাত তুলে দেবো। ঠিক ঠিক না, কিন্তু আপনি এটা দারুণ কথা বললেন যে ব্যারেটো ওই স্টেটমেন্টটা দিয়েছিল খবরের কাগজে, ইটস বিকজ অফ মাই কোচ। হ্যাঁ, যে এত গন্ডগোলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বিকজ অফ কোচ। এই পলিটিক্সে যাই, এর চেয়ে বড় পাওনা তার কিছু নেই। সত্যি সত্যি সেই কাগজ আমার কাছে আছে, কারণ কাউকে ফেলতে গেলে তুলতে হয়, আর ফাইনাল খেলতে গেলে সেমিফাইনাল জিততে হয়। তা আমাকে যখন কেউ প্রশ্ন করবে এটা এটা তুই যে বলছো, তুই দেখাও, ঠিক। ক্লিপিং এ পেয়ে যাবে। একদম একদম সত্যি কথা, আমরা সবাই সেটা দেখেছি আর কি। আচ্ছা, তো বিপক্ষের কোন উইঙ্গারকে আটকাতে আপনাকে একটুখানি বেগ পেতে হয়েছিল? আপনি কাকে রেট করবেন সব থেকে বেশি? না দেখো, আমার সেরকম অর্থে আমার সেরকম, কারণ মানসদা তো, আমি যখন মানসদার সঙ্গে মোহামেডান আমি খেলেছি, মানসদা নিঃসন্দেহ ভালো প্লেয়ার ছিল। বাবু মানিও ছিলেন। বাবু মানি গুড প্লেয়ার, বাবু মানিকে নজরে রাখ। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার ছিল সুরজিৎ। পায়ে বল পড়লে ওকে আর রাখা মুশকিল। হয়তো আমি 2-3বার মিট করেছি, কিন্তু ক্লাস প্লেয়ার, যে জানে না সুরজিৎ, তাকে সে আটকাতে পারে। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে 85 যে শিল্ড সেমিফাইনাল পেনারল ম্যাচটা, এবং আরেকটা হচ্ছে ওমানের ফ্রানজা। তো পেনারল আর ফ্রানজা ম্যাচের মধ্যে আপনার কাছে প্রিয় কোন ম্যাচটা? নিঃসন্দেহে পেনারল। আচ্ছা, ওটা নিয়ে একটুখানি আলাদাই আবেগ রয়েছে আপনার? হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ ওইটা ইস্টবেঙ্গল হারছিল ওই টিমের মতো টিম। ওই সময় আমি কিষানু 5 থেকে 83 মিনিটে, ওইটাই লোকে বলে, কিন্তু আমি ওই ইয়েতেই আমি নাকজি সেমিফাইনালে আমি গোল করেছি, সেকেন্ড গোল জামশেদ। আর আলজেরিয়ার এগেস্টে আমি গোল করি, ফার্স্ট গোল, সেকেন্ড গোল বিকাশ, নেহরু কাপে। সেটা তো লোকে দেখেনি, ওটা তো দেখেছে লোকে, এবং সেই ক্লিপিংটা পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। সবাই বলে সে, আমি হোটেলে খেতে গেছি, আমার নতুন বৌমাকে ওরা উঠে এসে বলছে, অলোকদা আমার পেনারল ম্যাচে গোল ভুলতে পারো না। বৌমা তো বাইরে, প্রবাসী বাঙালি তো, বলছে বাবা কি একটাই গোল করেছি, একটু বাংলা টান আছে। আমি বললাম না না, আমি গোল করেছি। ওরা ওইটাই আর করতেছে, মণিকোটায় লেখা রেখেছি। কারণ দারুণ গোলটা করেছিলাম আর কি। গোলটা আমিও দেখিনি, কিন্তু আমি যেটা সত্যি কথা, আমি মেরে ঘুরে পড়ে গেছিলাম, এত জোরে মেরেছি, মেরে ঘুরে পড়ে গেছি, বল টান করে গোলে ঢুকে গেছে। গোলকিপার তো 6 ফুট 5 ইঞ্চি লম্বা ছিল, ওকে গোল করা। সেটা কিষানু আমাকে যখন জড়িয়ে ধরে বলছে অলোকদা গোল হয়ে গেছে, তখন দেখি মশাল জ্বলছে। আচ্ছা, 1-1 হয়েছে 83 মিনিটসে। তখন বুঝতে পেরেছেন যে তারপর তো আমরা টাই ব্রেকারে হেরে গেলাম। একই প্রশ্ন যদি করি আপনাকে, যে 82 এশিয়াডের সৌদি আরব ম্যাচটা নাকি নেহরু কাপে উরুগুয়ে ম্যাচটা, কোনটা আপনার কাছে প্রিয়? একটা উরুগুয়ে ম্যাচটা তো আমাদের কাছে, আমার জীবনে একটা, কিন্তু সৌদি আরব ম্যাচটা আমাদের জীবনে, আমরা কিন্তু ব্রোঞ্জ পেয়ে যেতাম। আমরা 89 মিনিট কত সেকেন্ডে গোল খেয়েছি। কমটনদা বলছিলেন ওই ম্যাচটার কথা। কমটনদা উঠে গেল। সুদীপের দোষ নেই, ঠান্ডা ওরকম 10টা বেজে গেছে, ওই রকম দিল্লির ঠান্ডা, আমরা গোলটা বাজে খেয়ে গেছি। ওই গোলটা আমরা, ওইটা যদি বা কার্তিক বা সাবিরদা যদি গোল মিস না করতো, তো আমরা শিওর ব্রোঞ্জ পেয়ে যেতাম। আমরা কিন্তু তুল্যমূল্য লড়াই করে, পারমার ছিল, পারমার খুব সেন্সিবল, পারমার, মনাদা, কমটনদা, আমি। কমটনদা ডেঙ্গু হওয়ার পর কমটনদা পাচ্ছিল না আর কি শেষের দিকে। কমটনদা আমাদের এই অনুষ্ঠানে এসেই বলেছেন যে গল্পটা, যে প্রচন্ড কষ্ট হচ্ছিল। এবং কমটনদা দিল্লিতে ডেঙ্গু হলো, তো আমরা আমাদেরই তো দেখতে হতো। হ্যাঁ, আমাদের সিনিয়র তো কমটনদার সঙ্গে। আপনার কথাও খুব বলেছেন কমটনদা এই শোতে এসে, যে আপনি প্রচন্ড সেই সময় খুব সাহায্য করেছিলেন। হ্যাঁ, ও আমাকে ভালোবাসতো, কারণ হয়তো পছন্দ করতো আমাকে, খেলা পছন্দ। কমটনদা, এদের সাথে খেলেছি, ভাস্করদা, মিহিরদা, কবি, এরা সব, প্রশান্তদা, প্রসূনদা, ক্লাস প্লেয়ার ছিল, বিশ্বাস করুন। তোমরা দেখতে পেলে যদি খেলা, সেটাই। গৌতম সরকার বলে বলে পিন পয়েন্ট বল দিত, এক স্টেপে বল দিয়ে দিত 60 গজ। এইসব কোথায় পাবে? সেটাই। আর আপনাকে যদি বাঁচতে হয়, না না, আমি আপনাকে কখনোই ওই পজিশনে ফেলবো না যে আপনার শত্রু বাড়াবে। না না না, প্রিয় কাউকে বাঁচতে হবে সেরকম পজিশনে আপনাকে আমি ফেলবো না। সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি, যে কজন বিদেশিদের সাথে আপনি খেলেছেন, বিদেশিদের কথা বলতে তো আপত্তি নেই, আপনার কাছে সব থেকে মানে
বেস্ট বিদেশি কে, টাফেস্ট আপনার লেগেছে? রামোস, উরুগুয়ের। আচ্ছা, যখন সেকেন্ড ওয়ার্ল্ড কাপ খেলার পর থার্ড ওয়ার্ল্ড কাপের সময় থেকে তারপরে বিদেশি বলতে তোমার চায়নার গু গংমিন রাইট আউট ক্লাস। আমি যেটা বলছি সেটা তুমি যদি লোক যারা দেখেছে খেলা তারা বলবো অলপ ঠিক বলছে এরা। তারপরে ইয়েকে তোমার কার্কভ ব্রাদার্সকেও, তবে আমি আটকে দিয়েছিলাম ওনাকে, আমি আটকে দিয়ে, কিন্তু রামোস দুর্দান্ত প্লেয়ার। সেটাই মানে ভাবা যায় না আপনারা পিএসভি আইন্ডহোভেন, জালজা, যুগোস্লাভ জালজা, ও দারুণ প্লেয়ার ছিল। লাজলো কিস, হ্যাঁ মনাদা বলতে পারবে, কারণ মনাদাকে বিট করতে হয়েছে। মনাদা সুদীপ খেলেছিল স্টপারে 82-তে, আর কমতলদা রাইট ব্যাক, আমি লেফট ব্যাক। হ্যাঁ মনে আছে, মানে এই গল্প আমরা পড়েছি। মনাদা বলতে পারবে না, ফ্রান্সিস কোলি, বাপরে বাপ, ফ্রান্সিস কোলি কি জিনিস, বাপরে বাপ, এনজো ফ্রান্সিস কোলি। মানে এদের না এখন আমরা শুয়ে ভাবি এদের সঙ্গে কি করে আমরা খেলেছি, সেটাই হচ্ছে কথা। আর এখন ভারতীয় দল দেখো এই মনোবলটা তো তৈরি করেছে প্রদীপদা, অরুণদা, এরা আমাদের এই মনোবলটা দিয়েছে, কারণ ওরা এমন একটা লেভেলে খেলেছে, ওরা তো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্লেয়ার ছিল, ওরা সেই লেভেলটা। এবং আমাদের ওই সময় কোচ ছিল ডেটমার ফিফার। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্নটা আমি এক্স্যাক্টলি, আপনি আমার মুখের কথাটা কেড়ে নিলেন। আপনি ডেটমার ফিফার এবং শিরিষ মিলোভান দুজনের কোচিং এরই খেলেছেন ভারতীয় দলে। দুজনের কোচিং এর দর্শনটার যদি তুলনা করতে হয় কি বলবেন? শিরিষ মিলোভান তো একটা ওয়ার্ল্ডের একটা নাম করা করছিল, ওনার ফুটবল সেন্স, ফুটবল টিমের এই জায়গাটা, ওই মাছটা আমরা বললো যে ওদের গোলকিপারটা বেটে আছে, বিশুকে বললো ওর গায়ে থাকবে, সাবিরদাকে হেড করতে বললো কর্নারের সময়, ঠিক তাই হলো, গোলকিপার লাফাতে পারছে না, হেড করে গোল করেছে, 4 গোল মেরে দিয়েছে। মিলোভান এই সেন্স দারুণ ছিল, আর প্রচন্ড নজর ছিল। আচ্ছা, মানে আমরা না জুমের মতো ভয় পেতাম, কেউ বেরোতে পারতো না, পালিয়ে গেলেই ধরতো, টক 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 টক, কে আছে ঘরে। আচ্ছা, মানে হেডসেট টাইপের একটা ব্যাপার না, ও ডেঞ্জারাস, কৃষ্ণেন্দুকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। তো অলোকদা, আপনি যে কোচিং করিয়েছেন, এই যে এরকম মানে স্টলওয়ার্ড কোচেদের অধীনে আপনি খেলেছেন, যে ডেটমার ফিফার বলুন বা চিরেশ মিলোভান বলুন বা ভারতীয় কোচ, আপনি এতগুলো নাম বললেন, পিকে ব্যানার্জি, অমল দত্ত, প্রত্যেকের কথাই বললেন। তো এদের যে কোচিং দর্শনটা আপনি যখন কোচিং করিয়েছেন, সেগুলোতে কি ইনফ্লুয়েন্স করেছিল? তাদের থেকে শিখে আপনি কি সেটাকে অ্যাপ্লাই না, দেখো অ্যাপ্লাই করছে মানে শেখাতে পেরেছি যে ডিফেন্স কিভাবে করতে হয়, কখন অ্যাটাকে যেতে হয়, কখন তুমি সাইড ব্যাক ওপরে উঠলে কোন সাইড ব্যাকের পজিশনটা কি থাকবে, এগুলো তো তুমি না, এখন তো কম্পিউটারে এলাইসিস করে নিচ্ছি। তো বাস্তব সুব্রত ভট্টাচার্য যে জিনিসটা পারবে, সুভাষ ভৌমিক, মনা, সেই জিনিসটা তো এরা পারবে না। তুমি তো ওই সিচুয়েশনে ঘুরে এসছো, এখন অ্যানালিস্টরা রয়েছে, কম্পিউটারে দেখিয়ে দেয় কোথায় বল যাবে, কোনটা ডেঞ্জার, কখন তুমি ফানেলিং করবে, কখন তুমি লোটাসের মতো যাবে অ্যাটাকের সময়, সেগুলো তো তোমাকে ফুটবল, তুমি অনেকে বলছে উপমা দিলেই বলে, আমি বলতে চাই না যে যারা বড় বড় ওয়ার্ল্ডের কোচ, আমরা তো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে হইনি যারা কোচ, কিন্তু তোমাকে তো জানতে হবে যে কখন সিচুয়েশনে, তুমি যদি সেই লেভেলে না খেলো, তুমি কোচিং এ পড়াশুনো করে তুমি থিওরিকে তুমি করো, প্র্যাকটিক্যাল তুমি দেখাতে পারবে না। ঠিক ঠিক। তো অলোকদা, অনেক অনেক ধন্যবাদ, আপনি যে আমাদের এত সময় দিলেন আপনার বিজি শিডিউল থেকে, অনেক অনেক ধন্যবাদ। আশা করব ভবিষ্যতেও আপনি আমাদের সাথে আবার আসবেন, আবার আমরা আড্ডা মারতে পারবো। থ্যাংক ইউ। বিয়ন্ড রুটিন যে চ্যানেলটা তৈরি হয়েছে, এটা টোটালি মোহনবাগানের চ্যানেল। সুতরাং যেহেতু আমি মোহনবাগানে দীর্ঘদিন খেলেছি, এবং এইটা আপনারা দেখুন, কারণ আমি ফুটবলার অলোক মুখার্জি বলছি, দীর্ঘদিন আপনাদের টিমে খেলেছি, এবং এখন মোহনবাগানের রমরমা বাজার চলছে, ইলেকশনও হয়ে গেছে, অনেক ট্রফি পেয়েছে, এবং আশা করব এই চ্যানেলটা আপনারা দেখুন এবং সবাইকে এইটা ছড়িয়ে দিন মোহনবাগানের ইয়েতে। যেহেতু অলোক মুখার্জি আপনাদের এখানে 7-8 বছর খেলেছি, সুতরাং আপনাদের আমার অভিনন্দন, বিয়ন্ড রুটিন চ্যানেলকে আমার আন্তরিক অভিনন্দন।